আমরা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে। একটু আগে আগেই শুরু করছি, আজকে আধা ঘন্টা আগে, জরুরি কারণে। এই সবাই ভালো আছেন তাই না? আজকে আমরা আশা করব কার্যবিধি ইনশাল্লাহ শেষ করে দেব। শুভ সন্ধ্যা। সাইফুল, ক্লাস স্টার্ট করেন। হ্যাঁ, ধন্যবাদ সাইফুল। Recording in progress. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের আজকের ক্লাসই শেষ ক্লাস। হ্যাঁ, আমরা কার্যবিধি আইন আজকে শেষ হয়ে গেলি, সাথে দণ্ডবিধির কিছু ধারা পড়বানি। এবং আগামীকাল থেকে হচ্ছে আমরা কা- ড- আগামীকাল আগামীকাল থেকে হচ্ছে আমরা দণ্ডবিধি এবং পুলিশ আইন একসাথে পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আসলে কার্যবিধি আইনের আমি যেটা আপনাদেরকে আগেই বলছি, যে কার্যবিধি আইনের মূলত প্রশ্ন আসে হলো ওই যে 42 ধারা থেকে 176, এর মাঝেই কার্যবিধি আইনের প্রশ্ন সীমাবদ্ধ, বা ওইখান থেকে মূলত প্রশ্ন আমাদের আসে বন্ধুরা। তাহলে আমরা শুরু করি। গত ক্লাসে আমরা কার্যবিধি 497 ধারা পর্যন্ত পড়াইছি। আজকে আমরা 498 থেকে ইনশাল্লাহ একটু সামনের দিকে যাব। হ্যাঁ, মূলত আজকে শেষ করব, সাথে সাথে অন্যান্য বিষয়গুলো আমরা পড়াবো। 497 ধারায় বেসিক্যালি আমরা পড়ছি যে 96 ধারায় আমরা পড়ছি জামিনযোগ্য অপরাধে পুলিশ জামিন দিতে পারে, এটাই আইনের বিধান। 97 ধারায় বলতেছে যে জামিনের অযোগ্য অপরাধীকে জামিন দেওয়া যাবে না, কিন্তু ক্ষেত্র বিশেষ যাবে। যদি সেটা অপরাধটি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হওয়া হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যাবে। আবার বলতেছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হলেও যাবে যে ক্ষেত্রে ভিকটিমের বা আসামির বয়স 16 বছরের কম, তারপরে হচ্ছে আপনার নারী হয়, অক্ষম হয় বা পীড়িত হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই কি করতে পারবেন বলতেছে যে আপনার এই তাকে জামিন দেওয়া যাবে। আবার বলতেছে তদন্ত করে যদি মনে হয় সে অপরাধী না, সেই ক্ষেত্রেও তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে। আবার রায় ঘোষণার পূর্বে যদি মনে হয় সে অপরাধী না, সেই ক্ষেত্রেও তাকে জামিন দেওয়া যাবে। তো এই যে যে জামিনটা আপনি দিলেন, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে তার কারণ আপনাকে রেকর্ড করতে হবে। এবং যাদেরকে জামিনে ছাড়া হয়েছে, যে কোনো সময় হাইকোর্ট বিভাগ এদেরকে আবার গ্রেপ্তারেরও কিন্তু আপনার নির্দেশনা দিতে পারে। যাই হোক, এগুলো প্রশ্ন কিভাবে হবে, যখন প্রশ্ন পড়াবানি তখন আপনাদেরকে এগুলো ইনশাল্লাহ জানতে পারবেন। 498 ধারায় বেসিক্যালি আপনাকে বলতেছে আগাম জামিন। এই আগাম জামিন এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা আগাম জামিনের নাম শুনছি 498 ধারা, আসলে আগাম জামিন এই কথাটা হুবহু ওরকম কোথাও কিন্তু বলে নাই। বাট আগাম জামিন বলতে এই 498 ধারাটাই মূলত ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় একটা মানে মানে যখন মামলা হয় তখন বিজ্ঞ আদালত মামলা হওয়ার পূর্বেই যখন গ্রেপ্তারের আশঙ্কা কোনো ব্যক্তি মানে মনে করে বা সে বোধ করে, সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ থেকে হচ্ছে আপনার আগাম জামিন নেওয়া হয়ে থাকে। আপনারা অনেক সময় জেনে থাকবেন যে হাইকোর্ট বিভাগ থেকে অনেক সময় নির্দেশনা থাকে যে আগামী 6 মাসের জন্য ক নামক ব্যক্তির আগাম জামিন মঞ্জুর করা হলো, অর্থাৎ আগামী 6 মাস ক নামক ব্যক্তিকে আর গ্রেপ্তার করা যাবে না। এই আগাম জামিনের কথা যেটা আপনারা শুনছেন, সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের এই 498 ধারায় আগাম জামিনকে সংজ্ঞায়িত করা হয়েছে। তো আগাম জামিনের সংজ্ঞা কত বন্ধুরা? ফৌজদারি কার্যবিধি আইনের 498 ধারায় এই আগাম জামিনের কথা আপনাকে সংজ্ঞায়িত করা হয়েছে। এখন কথা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে আপনার জামিন আদেশ বাতিল হতে পারে, যেটা আমরা কার্যবিধির 497 ধারায় ওখানে আমরা পড়ছি যে আসামি জামিনদারের নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে, তারপরে সাক্ষীকে ভয়ভীতি দেখালে, তারপর হচ্ছে কোনো আলামত নষ্ট করে ফেললে, তারপর হচ্ছে আপনার পুলিশের তদন্ত কাজে বাধা সৃষ্টি করলে তার জামিন আদেশ কিন্তু বাতিল হয়ে যায়। এছাড়াও ফৌজদারি কার্যবিধি আইনের 501, 502 ধারার যে কথাগুলো বলছে, এক্ষেত্রেও কিন্তু আপনার জামিন আদেশ বাতিল হতে পারে। 501 ধারায় বলতেছে প্রথমবারের জামানত অপর্যাপ্ত হলে পর্যাপ্ত জামানত গ্রহণের আদেশ দেওয়ার ক্ষমতা, অর্থাৎ ভুলবশত, প্রবঞ্চনাবশত বা অন্য কোনো ভাবে যদি কি হয় আপনার জামানত বাতিল হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আপনার এই জামিন আদেশ বাতিল হতে পারবে। এবং এই ব্যক্তিকে আপনার গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা বেসিক্যালি আপনার ইস্যু করা যাবে। অনেক সময় উকিল সাহেবরা ম্যাজিস্ট্রেটকে ভুল বোঝায় যে মামুন আদালত এর ঘটনাটা এরকম না, এরকম ছিল।
এ অত্যন্ত গরিব মানুষ, এর সাথে জড়িত না। তারপরে তখন কি করে আদালত, দেখা গেল অল্প কিছু টাকা জামানতের বিনিময়ে তাকে জামিনে ছেড়ে দিয়েছে। পরবর্তীতে আদালত বুঝতে পারে এই কাজটা ঠিক হয়নি। যখন বুঝতে পারে এই কাজটা ঠিক হয়নি, তখন তার এই জামিন আদেশ বাতিল হয়ে যায়, ঠিক আছে কিনা। তখন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আবার আদালতে হাজির করার নির্দেশ দিতে পারে। তাহলে প্রথমবার জামানত কি হলে জামিন আদেশ বাতিল হয়? অপর্যাপ্ত হলে। এটা কিভাবে হতে পারে? আদালতের ভুল বশত হতে পারে, প্রবঞ্চনা বশত হতে পারে, বা অন্য কোনো ভাবে আদালতকে ভুল বুঝিয়ে এই কার্যক্রমগুলো হতে পারে। এই স্ক্রিনশট দিছে কিটা আবার, কার্যক্রমগুলো আপনার হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আপনার এই জামিন আদেশ হচ্ছে আপনার বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে 501 ধারায় আপনাকে এই কথা বলতেছে। 502 ধারায় আপনাকে যেটা বলতেছে, জামিনদারের অব্যাহতি। জামিনদারের অব্যাহতি মিন্স কি বন্ধুরা? জামিনদারের অব্যাহতির ক্ষেত্রে আপনাকে বলতেছে যে যে জামিনদার যে জামিনদার কি করছে, বলতেছে যে যে এটা ঠিক করেন ভাই, আপনারা খালি ই করতে পারেন না, এটা কে এটা? যে জামিনদার যদি আদালতে যায় বলে যে মহামান্য আদালত, আমি অমুকের জামিনদার নিয়েছিলাম, সে কোনো কথা আমার এখন শুনতেছে না, সে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আমি তার জামিনদার হতে অব্যাহতি চাই। সেই ক্ষেত্রে বলতেছে যে যখন জামিনদার অব্যাহতি চাবে, যখন জামিনদার আপনার অব্যাহতি চাবে, সেই ক্ষেত্রে আপনার এই জামিন আদেশ বাতিল হয়ে যাবে। এবং বলতেছে যে এই ব্যক্তিকে পুনরায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে কিন্তু আপনার আবার হাজির করা আপনার যাবে। এই কথা আপনাকে বলতেছে 502 ধারায় আপনাকে এখানে বলতেছে। এছাড়া তেমন কোনো বিষয় এখান থেকে আর পরীক্ষা আসার মতো কিছু নাই। তবে আমরা আমরা যে বিষয়টা একটু জানবো এখন, পদোন্নতি পরীক্ষায় আমাদের এখান থেকে প্রশ্ন আসে 509 থেকে 510-এর ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেশনটুকু, এটা 100% ইম্পর্টেন্ট। আমরা একটু ভালো করে জানবো যে চিকিৎসক সাক্ষীর জবানবন্দি। আপনারা জানেন জবানবন্দি বিভিন্ন মানুষের হতে পারে। যেমন আসামির জবানবন্দি হচ্ছে কার্যবিধির 342, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি হচ্ছে কার্যবিধির 364, আবার সাক্ষীর জবানবন্দি হচ্ছে কার্যবিধির 160, 161, নাকি? আর এই সাক্ষীর জবানবন্দির ব্যবহার হচ্ছে কার্যবিধির 162। তো চিকিৎসক সাক্ষীর জবানবন্দিটা কি? চিকিৎসক সাক্ষীর জবানবন্দিটা বেসিক্যালি কখন কি কারণে নেওয়া হয়, এবং চিকিৎসক সাক্ষীর জবানবন্দির সাক্ষ্যগত মূল্য কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমার কাছে মনে হচ্ছে কনস্টেবল, এএসআই যারা আমরা পরীক্ষা দেব, সবার জন্য এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসতে পারে চিকিৎসক সাক্ষীর জবানবন্দি বলতে কি বোঝায়? চিকিৎসক সাক্ষীর জবানবন্দি ফৌজদারি কার্যবিধি আইনের সাক্ষ্যগত মূল্য নিরূপণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা বন্ধুরা। চিকিৎসক সাক্ষীর জবানবন্দি বলতেছে যে আসামির উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত স্বাক্ষরিত সিভিল সার্জন বা অন্য কোনো চিকিৎসা সাক্ষীর জবানবন্দি সাক্ষী হিসেবে ডাকা না হলেও তদন্ত অনুসন্ধান বা বিচার কার্যে তাদের লিখিত সাক্ষ্য আদালতে কি করা যাবে? আপনার দাখিল করা যাবে। এবং চিকিৎসক সাক্ষীকে তলব করার ক্ষমতা বলতেছে আদালত উপযুক্ত মনে করলে এইরূপ সাক্ষীকে আহ্বান করতে পারবে এবং তাহার সাক্ষ্যের বিষয়বস্তু সম্পর্কে তার জবানবন্দি গ্রহণ করতে পারবে। তাহলে চিকিৎসক সাক্ষীর জবানবন্দিটা কি বন্ধুরা? ভালো করে আমরা বুঝি। চিকিৎসক সাক্ষীর জবানবন্দিটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 509 ধারা। এবং চিকিৎসক সাক্ষীর জবানবন্দিটা বেসিক্যালি কখন কি কারণে নেওয়া হয় এটা আপনাকে জানতে হবে। আমরা একজন আসামি যখন আদালতে মানে মেডিকেলে যায়, আমরা এমসি সংগ্রহ করে থাকি। একটা মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী কিন্তু আপনার চিকিৎসক হতে পারে। যে ক্ষেত্রে এই চিকিৎসক এই ভিকটিমের চিকিৎসা করে থাকে বা এই আসামির চিকিৎসা করে থাকে, সেই ক্ষেত্রে আপনার এই চিকিৎসক সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়ে থাকে। তাহলে এমসিকিউ আসতে পারে চিকিৎসক সাক্ষীর জবানবন্দি কে কত ধারা? 509 ধারা। কোন আইনের? ফৌজদারি কার্যবিধি আইনের। চিকিৎসক সাক্ষীর জবানবন্দি হচ্ছে আপনার কে গ্রহণ করতে পারে? আপনার আদালত গ্রহণ করতে পারে। আর এ ধরনের সাক্ষীকে আহ্বান কে করতে পারে? আদালত আহ্বান করতে পারে। কি জন্য? তার জবানবন্দি গ্রহণ করার জন্য। কখন? মামলার বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় নির্ধারণে বা মামলার বিচার কার্য করার জন্য এই কার্যক্রমগুলো করতে পারে। এখন চিকিৎসক সাক্ষী বলতে কাদেরকে বোঝাইছে? সিভিল সার্জন বা অন্য কোনো চিকিৎসককে বুঝাইছে। কথা কি বুঝছেন? সিভিল সার্জন বা অন্য কোনো ব্যক্তিকে আপনাকে এখানে বোঝানো হয়েছে। আর 509 ধারায় আপনার থেকে এরকম প্রশ্ন আসবে, এছাড়া অন্য কোনো প্রশ্ন না। 509-এর কথায় বলতেছে ময়নাতদন্ত রিপোর্ট। ময়নাতদন্ত রিপোর্ট এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনাদেরকে জানতে হবে যে ময়নাতদন্ত রিপোর্টের সাক্ষ্যগত মূল্য কি? ফৌজদারি কার্যবিধি আইনে এই 509-এর ক, এটা 100% খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা পিআরবি 297 এবং 306 বিধিতে আপনাকে
আলোচনা করতেছে। ময়না তদন্ত রিপোর্ট হচ্ছে কোনো ব্যক্তি আত্মহত্যা করলে অথবা কোনো যন্ত্র প্রাণী বা দুর্ঘটনার আঘাতে মারা গেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করার জন্য সার্জন বা অন্য কোনো ডাক্তার কর্তৃক প্রস্তুতকৃত যে রিপোর্ট তাকেই ময়নাতদন্ত রিপোর্ট বলা হয়। এখন ময়নাতদন্ত রিপোর্টের সংজ্ঞাটা তুমি যদি না পড়ো তো হইলো না। তাহলে ময়নাতদন্ত রিপোর্ট কাকে বলে আমি একটু বলি ভাই, মুখস্থ করতে হবে। ময়নাতদন্ত রিপোর্ট হচ্ছে যে কোনো ব্যক্তি আত্মহত্যা করলে, কোনো ব্যক্তি মানে কোনো যন্ত্র প্রাণী বা দুর্ঘটনার আঘাতে মারা গেলে, অথবা এমন ভাবে মারা যায় যে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হয় অপর কোনো ব্যক্তি অপরাধ করেছে, সেই ক্ষেত্রে উক্ত লাশের প্রকৃত মৃত্যুর কারণ নির্ণয় করার জন্য সিভিল সার্জন বা অন্য কোনো ডাক্তার কর্তৃক প্রস্তুতকৃত যে রিপোর্ট তাকেই ময়নাতদন্ত রিপোর্ট বলা হয়। ধারা কি দেবো? ধারা দেবো এই যে 509 ক দেবো, কার্যবিধির 174 ধারা দেবো, 299 300 বিধি দেবো, পিআরবি 306 বিধি দেবো, পিআরবি 297 বিধি আমরা দিতে পারি, এবং সাক্ষ্য আইনের 45 ধারাটাও আমরা এখানে দিতে পারি। অনেকগুলো ধারা এখানে আসে। তাহলে ময়না তদন্ত রিপোর্ট কি জিনিসটা? ময়না তদন্ত রিপোর্ট হচ্ছে, তুমি যদি অত কথা না লিখতে পারো সহজে ভাবেও লিখতে পারো, আপনি লিখতে পারবেন। সেটা হচ্ছে যে প্রকৃতির নিয়মের বাইরে কোনো ব্যক্তি মারা গেলে অথবা কোনো ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হলে মৃত্যুর কারণ নির্ণয় করে ডাক্তার কর্তৃক যে রিপোর্ট প্রস্তুত করা হয় তাকেই ময়নাতদন্ত রিপোর্ট বলা হয়। এখন এই রিপোর্টের নাম ময়নাতদন্ত রিপোর্ট কেন হলো? বন্ধুরা, প্রশ্ন আসতে পারে না পরীক্ষায়, বা তোমার মনে খুঁতখুঁত থাকতে পারে কেন এই নামকরণটা করা হলো। ময়নাতদন্ত রিপোর্ট এই জন্যই নামকরণ করা হয়েছে, ময়না পাখি তো দেখছেন নাকি? ময়না পাখি কিন্তু দেখতে অত্যন্ত কালো, ঘুটঘুটে কালো, এবং তার ঠোঁটটা কিন্তু হলুদ। তো ঘুটঘুটে কালো অন্ধকারের মাঝে ময়না পাখিকে যেমন হলুদ চিহ্ন দেখে বের করা যায় যে এটা ময়না পাখি, ঠিক তেমনি ময়না তদন্ত রিপোর্ট দেখে বা ময়না তদন্ত রিপোর্ট পড়ে সহজে অনুধাবন করা যায় যে এর মৃত্যুর প্রকৃত কারণ কি, অর্থাৎ প্রকৃত মৃত্যুর কারণ নির্ণয় করার জন্য ময়নাতদন্ত রিপোর্টের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। তাহলে এখানে আমাদেরকে যে বিষয়টা জানা হবে, ময়নাতদন্ত রিপোর্ট কখন করা হয় না, কখন করা হয়, দিনে না রাতে? আচ্ছা, ময়নাতদন্ত রিপোর্ট সবসময় দিনে করাই হচ্ছে উত্তম, ঠিক আছে কিনা? এবং কোন সময় মৃত লাশ, আপনি যখন থানায় চাকরি করবেন দেখবেন কোনো নারী যদি গলায় ফাঁস দিয়ে বা আত্মহত্যা করে বা অন্য কোনো অস্বাভাবিক মৃত্যুবরণ করে, কোনো মৃত লাশকে, কোনো না, বিশেষ করে কোনো নারীর লাশকে রাত্রে বেলায় মর্গে প্রেরণ করা উচিত হবে না, ঠিক আছে কিনা? এই যে কিছুদিন আগে আমাদের থানায় একটা অপমৃত্যু হয়েছে, একটা মেয়ে মারা গেছে 2-3 দিন আগে, দেখলাম সারা রাত লাশ আমাদের থানায় এনে রাখছে। এটাই প্রকৃত নিয়ম, কেননা রাত্রেবেলা এই লাশ যদি আপনার মর্গে পাঠায় সেখানে কোনো অঘটন ঘটতে পারে। অনেক সময় আপনারা শুনে থাকেন যে মৃত লাশের সাথে মানুষ যৌন সঙ্গমন করে, হ্যাঁ, আর একটা অপরাধের সৃষ্টি হতে পারে। এই জন্য সবসময় লাশকে, বিশেষ করে নারীদের লাশকে রাত্রেবেলায় মর্গে পাঠানো উচিত নয়। এটাকে থানা হেফাজতে রেখে বা অন্য কোনো আইনগত হেফাজতে রেখে আপনাকে দিনের বেলায় ময়নাতদন্ত রিপোর্ট আপনাকে করতে হবে। এখন কথা হচ্ছে যে এই ময়নাতদন্ত রিপোর্টের সাক্ষ্যগত মূল্য কি? আপনাকে বুঝতে হবে ময়নাতদন্ত রিপোর্টের সাক্ষ্যগত মূল্য অপরিসীম। সাক্ষ্য আইনের 9, 35, 74 দ্বারায় ময়নাতদন্ত রিপোর্টের সাক্ষ্যগত মূল্য অপরিসীম, ঠিক আছে কিনা? এছাড়াও ময়নাতদন্ত রিপোর্ট, তিনি যদি মারা যায়, তিনি যদি হারায় যায়, তিনি যদি বিদেশে অবস্থান করে, তাকে যদি হাজির করা সময় সাপেক্ষ ব্যয় সাপেক্ষ হয়, তারপরেও তার যে লিখিত এই যে রিপোর্ট আছে, এই রিপোর্ট আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য। তাকে হাজির করা না হলেও তার কর্তৃক লিখিত স্বাক্ষরিত যে রিপোর্ট, এই রিপোর্ট আদালতে প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি গণ্য হবে। এখন বলা হচ্ছে, প্রশ্ন হতে পারে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে ময়নাতদন্ত রিপোর্ট কি? ময়নাতদন্ত রিপোর্ট রিপোর্টে রিপোর্ট রিপোর্ট অথবা ময়নাতদন্তকারী চিকিৎসককে কখন আছে আপনার আদালতে তলব করা যায় না, বা আদালতে তলব করা ব্যতীত তার লিখিত রিপোর্ট বা লিখিত সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য, ব্যাখ্যা করো বা বুঝিয়ে লেখো। তখন আপনাকে লিখতে হবে ফৌজদারি কার্যবিধি আইনের 509 ধারা মোতাবেক ময়নাতদন্ত রিপোর্ট নিম্নলিখিত 3টি শর্তে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। এমসিকিউ, কয়টি শর্তে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য বন্ধুরা? 3টি শর্তে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। 1 নম্বরে বলতেছে যে ডাক্তার ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করছে তিনি যদি মৃত হন, তিনি যদি সাক্ষ্য দেওয়ার অক্ষম হন, তিনি যদি বাংলাদেশের বাইরে অবস্থান করেন, তাকে হাজির করার সময় সাপেক্ষ বা ব্যয় সাপেক্ষ হলে তার এই রিপোর্ট আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য। তাহলে ময়নাতদন্ত রিপোর্ট কয়টি শর্তে প্রাসঙ্গিক ও গ্রহণযোগ্য বন্ধুরা? বলছে 3টি শর্তে। বলতেছে যে ডাক্তার ময়নাতদন্ত রিপোর্ট করেছে তিনি যদি মৃত হন, 2 নম্বরে বলতেছে তিনি যদি সাক্ষ্য দিতে অক্ষম হন, 3 নম্বরে বলতেছে তিনি যদি বাংলাদেশের বাইরে অবস্থান করেন, এবং তাকে হাজির করার সময় সাপেক্ষ বা ব্যয় সাপেক্ষ হলে তার এই রিপোর্ট বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য। এই কথাটাই বেসিক্যালি আপনার এই কার্যবিধি আইনের 509 কতে বলতেছে। তাহলে বন্ধুরা,
আমরা একটু ভালো করে শিখবো, যাতে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা যেন পারি, তাই না? তাহলে এই ছোট বিষয় থেকে কি কি প্রশ্ন হতে পারে? চিকিৎসক সাক্ষীর জবানবন্দি, সিআরপিসি কত? 509 ধারা। কোন আইনের? ফৌজদারি কার্যবিধি আইনের। চিকিৎসক সাক্ষী কে তলব করতে পারে? বিজ্ঞ আদালত তলব করতে পারে। কিসের জন্য তলব করতে পারে? তার জবানবন্দি নেওয়ার জন্য তলব করতে পারে। কোন ধারায় তলব করতে পারে? 509 ধারায় তলব করতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট কার্যবিধির কত ধারা? 509 ক ধারা। ময়নাতদন্ত রিপোর্ট কে প্রস্তুত করে? সিভিল সার্জন বা অন্য কোনো ডাক্তার প্রস্তুত করে। ময়নাতদন্ত রিপোর্ট কোন ক্ষেত্রে তৈরি করা হয়? অপমৃত্যুর ক্ষেত্রে তৈরি করা হয়। কে তরে? সিভিল সার্জন বা অন্য কোনো ডাক্তার প্রস্তুত করে। কি জন্যই তৈরি করে? এটা হচ্ছে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করার জন্য তৈরি করে। তার এই রিপোর্ট কখন কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য? ডাক্তার যদি মরে যায়, তিনি যদি সাক্ষ্য দিতে অক্ষম হয়, তিনি যদি বাংলাদেশের বাইরে অবস্থান করে বা বিদেশে অবস্থান করে। এই এমসিকিউ কয়টি শর্তে গ্রহণযোগ্য? এই 3টি শর্তে গ্রহণযোগ্য। কোথায় লেখা আছে? ভাষ্যতে লেখা আছে। তাহলে রিটেনে এরকম প্রশ্ন আসলে আশা করি আমরা পারবো। সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 510 ধারা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এখানে। রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদির প্রতিবেদন, হ্যাঁ, ইত্যাদির প্রতিবেদন, তারা যদি আদালতে হাজির না হয়, তাদের কর্তৃক লিখিত এই যে যে দলিল বা ডকুমেন্ট, এটা আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে, এটা আপনাকে জানতে হবে। রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, মনে করেন আমাদের বাংলাদেশে কিন্তু অনেক পরীক্ষক আছে। আগ্নেয়াস্ত্র বিশারদ আছে, রাসায়নিক পরীক্ষক আছে, রক্ত পরীক্ষক আছে, হস্তলিপি বিশেষজ্ঞ আছে। এই যে যে বিশেষজ্ঞের অভিমত, এটা কার্যবিধি সাক্ষ্য আইনের 45 ধারায় দেখবেন 13 শ্রেণীর বিশেষজ্ঞ বাংলাদেশে আছে। কত শ্রেণীর বিশেষজ্ঞ বন্ধুরা? হ্যাঁ, 2022-এর সংশোধনের সাক্ষ্য আইনের 45 ধারায় বলতেছে 13 শ্রেণীর বিশেষজ্ঞের মতামত, এই মতামত আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। আর কার্যবিধির 510 ধারায় যেটা বলতেছে যে রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, তারা যদি আদালতে হাজির না হয়, তাদের কর্তৃক বা তাদের স্বাক্ষরিত সিলমোহরকৃত যে রিপোর্ট, এটা বিজ্ঞ আদালতে কথিত দলিল হিসেবে আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। যেমন ওই যে ভিসেরা পরীক্ষকের রিপোর্ট পিআরবি 522, 523-এ, এটা কিন্তু আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। একজন ব্যক্তিকে যদি জোর করিয়ে মানে বিষ পান করানো হয়, তার পাকস্থলীতে কিন্তু বিষের উপস্থিতি পরিলক্ষিত হয়। অর্থাৎ ভিসেরা পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে তাকে জোর করে বিষ পান করানো হয়েছে, নাকি স্বেচ্ছায় বিষ পান করছে, এটা কিন্তু ওই বিষয়টা পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। সুতরাং এই 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 বিষয়টা কিন্তু এটা আদালতে প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। তাহলে রিটেনে প্রশ্ন আসতে পারে, রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক প্রতিবেদন কার্যবিধির কয় ধারা? 510 ধারা। এদেরকে আদালতে হাজির না করেও এদের স্বাক্ষরিত বা লিখিত যে দলিল বা ডকুমেন্ট, এটা কি হিসেবে গণ্য হবে? কথিত দলিল বা সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক হিসেবেই আপনার গণ্য হবে। 510-এর ক, এ ধারাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা। এখানে বলতেছে যে আনুষ্ঠানিক চরিত্রের এফিডেভিট দ্বারা দ্বারা প্রমাণ, বলতেছে যে সকল ব্যক্তির সাক্ষ্যের প্রকৃতি আনুষ্ঠানিক, সেই সকল সাক্ষ্যের এফিডেভিট দ্বারা দেয়া যাইতে হবে পারে এবং সকল বৈধ ব্যতিক্রম সাপেক্ষে এই সাক্ষ্যের বিধির কোনো ইনকোয়ারি, বিচার, অনুসন্ধানে এটা গ্রহণযোগ্য হবে। আদালত এই সকল ব্যক্তিকে তার এফিডেভিটের বিষয় সম্পর্কে সমন দিতে এবং তাদের জবানবন্দি গ্রহণ করতে পারে। ফরিয়াদি বা আসামি দরখাস্ত করিলে আদালত ইহা করতে বেসিক্যালি বাধ্য থাকবে। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো রিপোর্ট প্রস্তুত যখন করবে, তার এফিডেভিট এটা আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে এই কথাই। অর্থাৎ রাসায়নিক পরীক্ষা এই যে যে রিপোর্ট, এই রিপোর্টটা কার্যবিধির 510-এর কতে এটা প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে, এগুলো পরীক্ষা আসবে না। 511 ধারা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি কি? রিটেনে প্রশ্ন আসতে পারে। ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, রিটেনে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। আপনারা জানেন যে দণ্ডবিধি আইনে দণ্ড কত প্রকার? দণ্ড হচ্ছে বেসিক্যালি 5 প্রকার। কারাদণ্ড 2 প্রকার, সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড। বাট এমনি থেকে দণ্ড হচ্ছে 5 প্রকার। এমসিকিউ কয় প্রকার? 5 লিখে রাখো ভাই, এমসিকিউ পরীক্ষা আসবে। দণ্ড কত প্রকার? দণ্ড হচ্ছে 5 প্রকার। দ্রুত পড়ানো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পড়ি। দণ্ডবিধি আইনে দণ্ড হচ্ছে 5 প্রকার, ঠিক আছে। আর কারাদণ্ড হচ্ছে বেসিক্যালি আপনার 2 প্রকার। আর পূর্ববর্তী দণ্ড প্রমাণের পদ্ধতিটা কি? পূর্ববর্তী দণ্ড প্রমাণের পদ্ধতি ফৌজদারি কার্যবিধি আইনের আপনার এই 511 ধারায় আপনাকে বলতেছে পূর্ববর্তী দণ্ড প্রমাণের পদ্ধতি হচ্ছে 2টি। এটা সাক্ষ্য আইনের আপনি 40 ধারা, তারপর হচ্ছে আপনার এই যে কার্যবিধির আপনার 511 ধারা, সেম একই কথা বলতেছে। বলতেছে একজন ব্যক্তি যে দণ্ডিত হয়েছে, এটা 2টি ভাবে প্রমাণ করা যায়। এক নম্বরে বলতেছে যে আদালত তাকে দণ্ড দেছে, ওই আদালতের নথিপত্র পর্যালোচনা করে, হ্যাঁ,
সেই ক্ষেত্রে এটা প্রমাণ করা যায় সে তার দণ্ড হয়েছে কি হয়নি। আর একটা বিষয় বলতেছে, যে কারাগারে ওই আসামি বন্দী ছিল, ওই আদালতে ওই কারাগারের জেল সুপারের প্রত্যয়ন ধরা প্রমাণ করা যায় সে কি দণ্ডভোগ করছে কি দণ্ডভোগ করেনি। তাহলে রিটার্নে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি আহ, 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 শোনেন, আস্তে আস্তে কথা বললে মনে জোশ থাকে না, কথা বুঝছেন। আমি সবসময় স্পিডই পড়াই। আর একটা বিষয় হচ্ছে যে মানে দ্রুত পড়লে হয় কি, দেখা গেলো আমরা এগুলো তো আবার পড়বানি। এইসব কার্যবিধি পরীক্ষার আগে অনেকবার পড়া হবে, টেনশনের কারণ নাই। অনেকে হয়তো বুঝতে একটু কম বুঝতে, যারা অনেকে আজকে প্রায় 10 জন লোক ভর্তি হয়েছে, তো এদের তো সমস্যা। এত ভাববে যে কি কি জানো, মানে কি পড়াচ্ছে কিছুই বুঝে না। তুমি লেগে থাকো, আস্তে আস্তে বুঝবা, সমস্যা কিছু নাই ভাই। তাহলে রিটেনে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পূর্ববর্তী পূর্ব আহ, 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 পূর্ব- পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি কয়টি লেখো। তাহলে পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি আছে দুইটি। এক নম্বর আছে, যে আদালত সাজা দিয়েছে ওই আদালত প্রমাণ করবে তার দণ্ড হয়েছে কি হয়নি, বা তার খালাস দেওয়া হয়েছে কি হয়নি। আর দুই নম্বর হচ্ছে আপনার যে কারাগার এসেছিল ওই কারাগার কর্তৃক একটা প্রত্যয়ন দেবে সে কি দণ্ড ভোগ করছে নাকি সে খালাস পাইছে। যাই হোক, এই দুটো পদ্ধতি রিটেনে আমাদের পদোন্নতি পরীক্ষা আসতে পারে। যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে পূর্ববর্তী দণ্ড প্রমাণের পদ্ধতি লেখো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, 522 ধারা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 522 ধারায় আপনাকে বলতেছে স্থাবর সম্পত্তি দখল প্রত্যার্পণের ক্ষমতা। স্থাবর সম্পত্তি দখল প্রত্যার্পণের ক্ষমতা, এটা কিন্তু রিটেনের জন্য ইন্সপেক্টরশিপে একবার প্রশ্ন আসছে। অর্থাৎ আদালত যখন জানতে পারে যে কোনো ব্যক্তির সম্পত্তি অপরাধজনক বল প্রয়োগ, শক্তি প্রদর্শন বা অপরাধজনক ভীতি প্রদর্শনের মাধ্যমে দখল করা হয়েছে, তাহলে যে ব্যক্তির সম্পত্তি দখল করা হয়েছে ওই ব্যক্তিকে উক্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ দিতে পারে। তখন এই যে আপনার নির্দেশনা দেবে, এইরূপ নির্দেশনা দিলে বলা হচ্ছে যে 1 মাসের মধ্যে উক্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য বিজ্ঞ আদালত বিশেষ করে আপনাকে নির্দেশনা দেবে। এছাড়া কোনো পজিশনের প্রশ্ন আসবে না ভাই। আপনারা অযথা পেরেশানিতে আছেন, ঠিক আছে কিনা, এগুলো বাদ দেন। যা পড়াচ্ছে এগুলো দেখেন। এখন যেটা আমরা জানবো সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 523 থেকে 525, এইখান থেকে রিটেনে প্রশ্ন আসে। এই 523 থেকে 525-এ আপনাকে প্রশ্নটা বুঝতে হবে যে কি প্রশ্ন এখানে আসছে। এখানে বলতেছে 523 ধারায় আপনাকে বলতেছে যে 51 ধারায় গৃহীত অথবা চোরাই মাল আটকের পর পুলিশ যেই পদ্ধতি আপনাকে অনুসরণ করবে, অর্থাৎ কোনো বেয়ারিশ সম্পত্তি পাইলে, কোনো সন্দিগ্ধ সম্পত্তি পাইলে অথবা কোনো চোরাই সম্পত্তি পাইলে পুলিশের আইনগত ব্যবস্থা কি, লেখো বা ব্যাখ্যা করো। এ ধরনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 523 থেকে 525 ধারার পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হয়। একটা জিনিস খাতায় লিখে রাখেন বন্ধুরা, বেয়ারিশ সম্পত্তি সংক্রান্তে পুলিশের দায়িত্ব কর্তব্য পিআরবি বিধিতে আলোচনা করো বা পিআরবি অনুসারে লেখো। সেই ক্ষেত্রে একটাই ধারা আপনি ব্যবহার করবেন, সেটা হচ্ছে পিআরবি 251 বিধি আপনাকে লিখতে হবে। পিআরবি 251 বিধি আপনাকে লিখতে হবে, ঠিক আছে কিনা। যদি প্রশ্ন আসে বেওয়ারিশ সন্দিগ্ধ বা পরিত্যক্ত বা চোরাই সম্পত্তির ক্ষেত্রে পুলিশ আইন অনুসারে পুলিশের গৃহীত ব্যবস্থা কি, লেখো, সেক্ষেত্রে পুলিশ আইনের 25, 26, 27 এই তিনটা ধারা দিয়েই আপনাকে ব্যবহার করে লিখতে হবে। বইতে কি আছে সেটা আমি একটু পরে বলতেছি। মনে করেন প্রশ্ন আসলো যে রাস্তায় পরিত্যক্ত একটি মোটরসাইকেল আপনি পাইলেন বা একটি প্রাইভেট কার পাইলেন, এক্ষেত্রে বিলিবন্দোসের আইনগত ব্যবস্থা কি, লেখো বা ব্যাখ্যা করো। সেক্ষেত্রে 523-এ আপনি এটা হেফাজতে নেবেন এবং আদালতকে বিষয়টা অবগত করবেন। আদালত 6 মাসের মধ্যে মালিক হাজির হওয়ার জন্য নোটিশ দেবে। 6 মাসের মধ্যে আদালতে হাজির না হলে এটা হচ্ছে আদালতের এটা সরকারি কোষাগারে চলে যাবে, সরকারি নির্দেশে ওটা বিক্রি করে দেওয়া যাবে। আর একটা বলতেছে যে আহ, যদি সে আপনার এই যে পচনশীল গৃহপালিত পশু হয়ে থাকে, সেই ক্ষেত্রে সরকারের নির্দেশে 6 মাসের আগে এটা বিক্রি করে দেওয়া যাবে। এই হলো 523 থেকে 525। বাট পরীক্ষায় তো প্রশ্ন এরকম আসবে না, পরীক্ষায় প্রশ্ন অনেকভাবে আপনার আসতে পারে। ফৌজদারি কার্যবিধি আইনের 523 ধারায় কোন কোন সম্পত্তির কথা বলছে এটা আপনাকে বুঝতে হবে। এখানে বলতেছে 51 ধারায় গৃহীত বা চোরাই বলে কথিত বা সন্দেহমূলক সম্পত্তি, অর্থাৎ কার্যবিধির 51 ধারায়, ভালো করে শোনেন, কার্যবিধির 51 ধারায় আমরা কোনো আসামির দেহ তল্লাশি করে যে মালামালটা আমরা পাচ্ছি,
এই মালামাল বিলিবন্দেসের ক্ষেত্র কার্যবিধির এই 523 থেকে 525 ধারার পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি। মনে করেন করিম নামক আসামিকে আমি গ্রেপ্তার করছি, গ্রেপ্তার করার পর তার কাছে 10টা মোবাইল মনে করেন আপনি পাইছেন, যেটা আপনার সন্দেহ সৃষ্টি করতেছে। সেই ক্ষেত্রে উক্ত মোবাইল বিলিবন্দেস করবেন কিভাবে বা এর নিষ্পত্তি করবেন কিভাবে? তো আপনারা যদি মেইন বই পড়ে থাকেন, দেখবেন কার্যবিধির 523 ধারায় স্পষ্ট করে বলে দিয়েছে যে 51 ধারায় গৃহীত সম্পত্তি, অর্থাৎ আমরা আসামি গ্রেপ্তার করার পর দেহ তল্লাশি করি, এই দেহ তল্লাশি করে আমরা তার একটা রসিদ দেই, তাহলে দেহ তল্লাশি করে আমরা যে সকল মালামাল পাবো, এই সকল মালামাল যদি আসামির হয় সেটা তো ভালো কথা, তারা দিয়ে দেবো, সমস্যা নাই। কিন্তু আপনি এমন কোনো মালামাল তার দেহ তল্লাশি করে পাইছেন যেটা কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট বা কোনো পরিত্যক্ত বা কোনো সন্দেহ সৃষ্টি করতেছে, এমন মালামাল নিষ্পত্তির ক্ষেত্রে অবশ্যই কার্যবিধির 523 থেকে 525 ধারার পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে। এখানে বলতেছে যে যদি আপনি কোনো সুরাই মালও পান, এই সুরাই মাল নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 523 থেকে 525 ধারার পদ্ধতি অনুসরণ করতে হবে। এখন তুমি জানোই না যে সুরাই মাল কোনটা। সুরাই মাল হচ্ছে দণ্ডবিধির 410 ধারায় বলতেছে 5 প্রকারের মালামালকে সুরাই মাল বলা হয়। 1 নম্বরে চুরির মাধ্যমে যে সম্পত্তি হস্তান্তরিত হয় সেটা চোরাই মাল। 2 নম্বরে বলপূর্বক আদায় বা এক্সটেটেশনের মাধ্যমে যে সম্পত্তি হস্তান্তরিত হয় সেটা চোরাই মাল। 3 নম্বরে দস্যুতার মাধ্যমে যে সম্পত্তি হস্তান্তরিত হয় সেটা চোরাই মাল। 4 নম্বরে আত্মসাতের মাধ্যমে যে সম্পত্তি হস্তান্তরিত হয় সেটা চোরাই মাল। 5 নম্বরে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে যে সম্পত্তি হস্তান্তরিত হয় সেটা চোরাই মাল। তাহলে এই 5 প্রকারের মালামালকে চোরাই মাল বলা হয়েছে। আর পুলিশ যদি কোনো চোরাই মাল পায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে তার বিলিবন্দেজ করবে কিভাবে? সিআরপিসি আইনে বিলিবন্দেজ করার নিয়ম আছে কার্যবিধির 523 থেকে 525 বিধি পর্যন্ত। আপনাকে এখানে আলোচনা করতেছে 523 ধারায় আপনাকে বলতেছে যে 51 ধারায় গৃহীত কোনো মালামাল পাইলে, কোনো কথিত চোরাই মালামাল পাইলে বা অপরাধ সংগঠনের সাথে সৃষ্ট কোনো মালামাল পাইলে পুলিশ সঙ্গে সঙ্গে সেগুলোকে আটক করবে। এমসিকিউ কি করবে? আটক করবে। আর আটক করে এই বিষয়টা কাকে জানাবে? ম্যাজিস্ট্রেটকে জানাবে। এবং ম্যাজিস্ট্রেট পুলিশকে আপনার যেই রূপ আদেশ দেবে, এই ম্যাজিস্ট্রেটের আদেশে পুলিশ সেই রূপ ভাবে পরিচালিত হবে, অর্থাৎ পুলিশের ব্যক্তিগত কোনো কাজ এখানে করা। আচ্ছা, 523 এবং 550 ধারার মধ্যে মূল পার্থক্যটা কি? আচ্ছা, 523 ধারায় বলতেছে যে 3 প্রকারের মালামাল পুলিশ বেসিক্যালি আপনার আটক করতে পারে। আর 550 ধারায় বলতেছে চোরাই বলে সন্দেহজনক মালামাল আটক করার ক্ষেত্রে পুলিশের বিশেষ ক্ষমতা। ঠিক আছে কিনা? চোরাই আপনি কোনো একটা মাল, আপনার কাছে কোনো চোরাই মালামাল পাইছে, এই চোরাই মালামাল আপনি সন্দেহ করতেছেন, এটা আটক করার ক্ষমতা একমাত্র আপনাকে কার্যবিধির 550 ধারায় আপনাকে বলতেছে আপনি তাকে এই মালামাল আটক করতে পারবেন, আপনি তাকেও আটক করতে পারবেন এবং আটকের বিষয়ে আপনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করবেন। কিন্তু 523 ধারায় বলতেছে আপনি যে চোরাই মালামালটা পাইছেন, 51 ধারায় গৃহীত মালামালটা পাইছেন, তারপরে কোনো সন্দিগ্ধ মালামাল আপনি পাইছেন, এটা আটক আপনি করবেন এবং আটক করে ম্যাজিস্ট্রেটকে আপনি অবগত করবেন। কিন্তু 550 ধারায় আপনাকে চোরাই মালামাল আটকের কথা পুলিশ করতে পারে বলছে, এই আটক করার পরে থানার ওসিকে আপনাকে অবগত করতে হবে। এটা হলো মূল পার্থক্য এখানে। আচ্ছা, কথা কেন না, এবারে ওসি যেই রূপ নির্দেশ দেবে সেই রূপ নির্দেশ পুলিশ অফিসার আপনার মান্য করবে। 523-এর 2 উপধারায় বলতেছে যে সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি যদি জ্ঞাত হয়, তাহলে ম্যাজিস্ট্রেট যেই রূপ আদেশ মনে করবে সেই রূপ আদেশ আপনার দিতে হবে। অর্থাৎ এমন একজন ব্যক্তির সম্পত্তি পাওয়া গেছে, সেই ব্যক্তিটা জ্ঞাত, জ্ঞাত মানে কি? পরিচিত, যে এটা করিমের গরু, এটা করিমের সম্পদ, এটা রহিমের সম্পদ, আদালত জানে বা কোনোভাবে জানতে পারছে, সেই ক্ষেত্রে যেটা ভালো আদেশ মনে করে আদালত সেই রূপ আদেশ দেবে। কিন্তু উক্ত ব্যক্তি যদি অজ্ঞাত হয়, বলতিছে উক্ত ব্যক্তি যদি অজ্ঞাত হয়, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তি আটক রাখতে পারবে এবং যে ক্ষেত্রে তিনি সম্পত্তির বিস্তারিত বিবরণ সহ একটি এই মর্মে ঘোষণা দেবে যে উক্ত সম্পত্তি কারো দাবি থাকলে 6 মাসের মধ্যে দাবি হাজির করার জন্য দাবি প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারবে, যদি সম্পত্তি জ্ঞাত হয়, জ্ঞাত মালিক যদি জ্ঞাত, জ্ঞাত মানে কি? পরিচিত হয়, তাহলে মালিককে ফেরত দেওয়ার নির্দেশ দিতে পারবে। আর যদি মালিক অজ্ঞাত হয় বা অপরিচিত হয়, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত বলতেছে কি? বলতেছে যে আপনার এই 6 মাসের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য আদালত কি করতে পারে? আপনার এই যে নোটিশ জারি করতে পারে বা ঘোষণা প্রকাশ করতে পারে। এটা কার্যবিধি আইনের 523 ধারায় বলতেছে। তাহলে বন্ধুরা, 523 থেকে কি কি এমসিকিউ আসতে পারে? 523 ধারায় কয় প্রকারের সম্পত্তির কথা বলছে?
তিন প্রকারের সম্পত্তির কথা বলছে। কি কি? কার্যবিধির 51 ধারায় গৃহীত সম্পত্তি, কার্যবিধির চোরাই মালের সম্পত্তি, আর একটা বলতেছে পুলিশ কর্তৃক সন্দিগ্ধ যে সম্পত্তি পুলিশ আটক করে এইরূপ সম্পত্তি। তাহলে কার্যবিধি আইন অনুসারে এই ধরনের সম্পত্তি পাইলে পুলিশের কাজ কি? পুলিশ আটক করবে। কাকে জানাবে? ম্যাজিস্ট্রেটকে বিষয়টা অবগত করবে। এরপরে বলতেছে ম্যাজিস্ট্রেট পুলিশকে কি নির্দেশনা দেবে? যেটা ভালো মনে করবে সেই নির্দেশনা দেবে। মালিক যদি মালিক কি হলে মালামাল ফেরত দেওয়ার নির্দেশ আদালত দেবে? মালিক জ্ঞাত হলে বা পরিচিত হলে, যে এই মালটা অমুক প্রমাণ পাওয়া গেছে, তাকে ঠিক আছে এটা দিয়ে দাও, সমস্যা নাই। কথা কি বুঝছেন? এরপরে বলতেছে যে কিন্তু উক্ত ব্যক্তি যদি অজ্ঞাত হয় বা উক্ত ব্যক্তি যদি আপনার অপরিচিত হয়, সেই ক্ষেত্রে উক্ত মালামাল আটক রাখার নির্দেশ বিজ্ঞ আদালত কিন্তু আপনার দিতে পারে। এবং উক্ত প্রকৃত মালিককে এমসিকিউ কত মাসের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেবে? এমসিকিউ 6 মাসের মধ্যে বিজ্ঞ আদালত হাজির হওয়ার বেসিক্যালি আপনার নির্দেশ এখানে দিতে পারে। এই কথাটা এখানে বলছে। যাই হোক, এখানে এরকম প্রশ্ন আসবে, আশা করি বুঝতে পারছেন। রিটেনে একটা প্রশ্ন আসতে পারে, বই কলম দিয়ে একটু লিখে রাখো। প্রশ্ন আসতে পারে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার আপনার এই সম্পত্তি আটক করতে পারে, বা চোরাই সম্পত্তি আটকের বা সন্দেহযুক্ত সম্পত্তি আটকের ক্ষমতা দেওয়া হয়েছে কোন কোন ধারায় বা কোন কোন ক্ষেত্রে। লিখে রাখো, কার্যবিধির 51 ধারায় কিন্তু পুলিশ চোরাই সম্পত্তি আটক করতে পারে। এটা কিন্তু অনেকে জানেন না আপনারা, লিখে রাখেন, এটা মনে থাকবে, ইম্পর্টেন্ট। মনে করবেন আজকে ক্লাসে এটাই শিখছেন। কার্যবিধির 51 ধারায় পুলিশ কিন্তু চোরাই সম্পত্তি আটক করতে পারে। কার্যবিধির 54 ধারায় পুলিশ কিন্তু চোরাই সম্পত্তি আটক করতে পারে। 165 ধারা মোতাবেক নিজ থানা এলাকায় চোরাই সম্পত্তি পুলিশ আটক করতে পারে। 166 ধারা মোতাবেক অন্য থানা এলাকায় পুলিশ কিন্তু চোরাই সম্পত্তি আটক করতে পারে। কার্যবিধির 550 ধারায় পুলিশ কিন্তু চোরাই সম্পত্তি আটক করতে পারে। তাহলে কোন কোন ধারা পেলাম বন্ধুরা? কার্যবিধি 54, কার্যবিধির 51, কার্যবিধির 51, কার্যবিধি 54, 165, 166, 550। রিটেনে প্রশ্ন আসতেই পারে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে একজন পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে চোরাই সম্পত্তি আটকের ক্ষমতা রয়েছে, লেখো। তাহলে এই 5টা ধারায় 5 মার্ক পরীক্ষা চলে আসে। এটা কোথায় আছে? ভাষ্য আবার কই, কোন কোন ধারা? 51 ধারা, 54 ধারা, 165, 166, 550। আমি আবার কই, কার্যবিধি 51, কার্যবিধি 54, 165, 166, এবার আছে আপনার 550। এই সকল ক্ষেত্রে পুলিশ অফিসার আপনার সম্পত্তি, চোরাই সম্পত্তি আপনার আটক করতে পারে। আচ্ছা, 524 ধারা থেকে কি কি প্রশ্ন হতে পারে বন্ধুরা? এখান থেকে প্রশ্ন হতে পারে যে উভয় সময়ের মধ্যে যদি উক্ত সম্পত্তিতে তার দাবি প্রতিষ্ঠিত না হয়, অর্থাৎ 6 মাসের মধ্যে যদি আপনার দাবি প্রতিষ্ঠিত না হয়, সেই ক্ষেত্রে উক্ত সম্পত্তি বিজ্ঞ আদালত কি করতে পারবে? আপনার বিক্রি করতে পারবে। এবং এই বিক্রির নির্দেশ কোন ম্যাজিস্ট্রেট দেবে? এমসিকিউ, প্রথম শ্রেণীর একজন ম্যাজিস্ট্রেট আপনার উক্ত সম্পত্তি এটা বিক্রি করে দিতে পারবে। এবং এই বিক্রিকৃত অর্থ আপনার কি করতে হবে? বলতেছে যে আপনার এই সরকারি কোষাগারে বেসিক্যালি আপনার জমা থাকবে। তাহলে এমসিকিউ হতে পারে যে 6 মাসের মধ্যে দাবি হাজির না হলে কি করা যাবে? উক্ত সম্পত্তি বিক্রি করে দিতে পারবে। কত মাসের মধ্যে হাজির না হলে? 6 মাসের মধ্যে হাজির না হলে। কে নির্দেশ দেবে? আদালত নির্দেশ দেবে। কোন ম্যাজিস্ট্রেট? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কত মাস অতিবাহিত হওয়ার পর? 6 মাস অতিবাহিত হওয়ার পর। 525 ধারায় বলতেছে ক্ষয়শীল দ্রব্য বিক্রয়ের ক্ষমতা, অর্থাৎ আপনি একটা দ্রব্য বা এমন একটা জিনিস, এমন একটা সম্পত্তি পাইছেন যেটা ক্ষয়শীল বা পচনশীল, যেটা আটকিয়ে রাখা সম্ভব না। যেমন গরু হতে পারে, গৃহপালিত পশু হতে পারে, ধান হতে পারে, পাট হতে পারে, বা কোনো তরিতরকারি হতে পারে, কোনো ফলমূল হতে পারে, যেটার প্রকৃত মালিক আপনি পাচ্ছেন না। সেই ক্ষেত্রে বলতেছে যে দাবি যে ক্ষেত্রে মালিক যে ক্ষেত্রে প্রকৃত পাওয়া যাচ্ছে না, আপনার যেটা বিক্রি করে দিলে মালিকের জন্য লাভজনক হবে, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আপনার এই 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 মানে এবং যে ক্ষেত্রে ওই সম্পত্তির মূল্য 10 টাকার কম হবে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তি বিক্রয়ের আদেশ দিতে পারবে। এবং বিক্রিকৃত অর্থ কার্যবিধির 523, 524 ধারার যে বিধান আছে, এই বিধান অনুযায়ী আপনাকে পরিচালিত হবে বা মানে বন্টন করতে হবে। তাহলে এমসিকিউ এখান থেকে আসতে পারে, ক্ষয়শীল দ্রব্য বিক্রয়ের ক্ষমতা কার্যবিধির কত ধারা? 523 ধারা। ক্ষয়শীল দ্রব্য বিক্রয়ের আদেশ কে দিতে পারে? বিজ্ঞ আদালত দিতে পারে। এরপরে বলতে ক্ষয়শীল দ্রব্য বলতে কি বোঝায়? কোনো পচনশীল, গৃহপালিত পশু, তরিতরকারি, ফলমূল, এগুলো ক্ষয়শীল বা পচনশীল দ্রব্য। আচ্ছা, এগুলোর মূল্য কত টাকার কম হলে? এমসিকিউ 10 টাকার কম হলে। এবং এগুলো মানে কি হলে বিক্রি করলে ভালো হবে? মালিকের পক্ষে লাভজনক হলে। মনে করো তুমি রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় এক ট্রাক লিচু পাইছো, লিচু। এখন লিচু কি 6 মাস অপেক্ষা করে রাখা যাবে ভাই? পচে গেলে সব শেষ। এই জন্য লিচু যদি তুমি ট্রাক আটক করো, বা তুমি এক ট্রাক গরু গাড়ি জব্দ করছো, সেই ক্ষেত্রে আদালতের নির্দেশে এগুলো বিক্রি করে দিতে পারবা। ঠিক আছে কিনা? সরকারি কোষাগারে এগুলো জমা রাখা যাবে। তাহলে এখানে কার্যবিধির 525 ধারা মোতাবেক বিক্রিকৃত অর্থ
কার্যবিধির কোন কোন ধারা অনুযায়ী পরিচালিত হবে? কার্যবিধির 523-24 ধারা অনুযায়ী আপনার এখানে পরিচালিত হবে। তাহলে এখান থেকে রিটেনে প্রশ্ন আসতে পারে যে বেওয়ারিশ বা পরিত্যক্ত সম্পত্তি পাইলে ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী গৃহীত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তখন 523 থেকে 525 পর্যন্ত আপনাকে লেখা লাগবে। এটা লেখার একটা সিস্টেম আছে, কোন ধারায় কি করেছে এটা যদি মনে না থাকে আপনি পয়েন্ট পয়েন্ট আকারে লিখবেন, লিখে একবারে ধারা নিচেই লিখে দেবেন যে 523 থেকে 525। যেমন আপনি লিখবেন চিঠিতে নোট করবেন, উদ্যান কর্তৃপক্ষকে জানাবেন, উক্ত মালামাল হেফাজতে নেবেন, তারপরে ম্যাজিস্ট্রেটকে অবগত করবেন, 6 মাসের মধ্যে যদি ম্যাজিস্ট্রেট ঘোষণা প্রকাশ করবে, 6 মাসের মধ্যে হাজির হলে মালিককে ফেরত দেবে। তারপরে মাল মাল যদি পচনশীল ক্ষয়শীল হয় সেক্ষেত্রে আগেই বিক্রি করে দেওয়া যাবে। হ্যাঁ, এবং যদি মালিকের পক্ষে লাভজনক হয় 10 টাকা মূল্যের কম হলে আগেই বিক্রি করে দেওয়া যাবে। বিক্রিকৃত অর্থ সরকারি কোষাগারে জমা রাখতে হবে। এই হলো গৃহীত ব্যবস্থা। ধারা কি দেবেন? ধারা 523 থেকে 525 ব্যবহার করব, এবং পিআরবি 25, 26, 27 বিধি আমরা এখানে ব্যবহার করতে পারি। তাই না বন্ধুরা? এখান থেকে আর একটা প্রশ্ন এভাবে আপনার আসতে পারে যে চোরাই মাল নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনে গৃহীত ব্যবস্থাগুলো কি? হ্যাঁ, চোরাই মাল, সন্দিগ্ধ মাল বা চোরাই মালামাল গৃহীত ব্যবস্থা 523 থেকে 525 পর্যন্ত আলোচনা করছে। যদি প্রশ্ন আসে পুলিশ আইন অনুযায়ী গৃহীত ব্যবস্থা কি, পুলিশ আইন অনুযায়ী গৃহীত ব্যবস্থা আছে পুলিশ আইনের 25, 26, 27 ধারায় আপনার এই গৃহীত ব্যবস্থা সম্পর্কে আপনাকে আলোচনা করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মান নাসিব। আচ্ছা, তাহলে এরকম রিটার্নে প্রশ্ন আপনার এভাবে আসতে পারে। এখান থেকে যে প্রশ্নগুলো আরো হতে পারে যে কার্যবিধির 523 ধারায় কয় প্রকারের সম্পত্তির কথা বলছে? 3 প্রকারের সম্পত্তির কথা বলছে। কার্যবিধির 523 ধারায় কার্যবিধি আইন অনুযায়ী কোন কোন ক্ষেত্রে সম্পত্তি আটক করা যায়? কার্যবিধির 51, 54, 165, 166, 550 ধারায় সম্পত্তি আটক করা যায়। কার্যবিধি আইন অনুসারে সম্পত্তি আটক করার পর পুলিশ কাকে অবগত করবে? ম্যাজিস্ট্রেটকে অবগত করবে। কে অবগত করবে? পুলিশ অবগত করবে। ম্যাজিস্ট্রেট কয় মাসের মধ্যে প্রকৃত মালিককে হাজির হওয়ার নির্দেশ দেবে? 6 মাসের মধ্যে প্রকৃত মালিককে হচ্ছে আপনার হাজির হওয়ার নির্দেশ দেবে। মালিক জ্ঞাত হলে তার ক্ষেত্রে কি ব্যবস্থা? জ্ঞাত, জ্ঞাত মানে পরিচিত, পরিচিত হলে তাকে মালামাল ফেরত দিয়ে দেবে। 6 মাসের মধ্যে হাজির না হলে কি করতে হবে? মালামাল বিক্রি করে দেবে। কে নির্দেশ দেবে? আদালত নির্দেশ দেবে। বিক্রিকৃত অর্থ কোথায় রাখবে? সরকারি কোষাগারে রাখবে। এরপরে বলতেছে যে আপনার কোন ক্ষেত্রে মালামাল সরাসরি বিক্রি করে দেওয়া যায়? মালামাল যদি পচনশীল ক্ষয়শীল হয় সেক্ষেত্রে সরাসরি হচ্ছে আপনি বিক্রি করে দিতে পারবেন। কত টাকা মূল্যের কম হলে বিক্রি করে দেওয়া যাবে? 10 টাকা মূল্যের কম হলে বিক্রি করে দেওয়া যাবে। বিক্রিকৃত অর্থ কার্যবিধির কোন কোন ধারা অনুযায়ী পরিচালিত হবে? কার্যবিধির 523 এবং 524 ধারা অনুযায়ী আপনার পরিচালিত হবে। এরকম প্রশ্ন রিটেনে আসলেও আসতে পারে বা এমসিকিউ আসবে। কথা কি বুঝতেছেন আপনারা ভাই? সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমি এখন তোমাদেরকে দুটো ধারা বলবো। এ ধারার দুটো খুবই গুরুত্বপূর্ণ, রিটেনে আসবে, বাট আসলে পুস্তক সহকারে আসবে। কিন্তু এটা আপনাকে জানতে হবে যে এই ধারাগুলোতে এটা আলোচনা করছে। এইখানে বেসিক্যালি আপনাকে বলতেছে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে 529 এবং 530 ধারা, কি ধারা বলতেছে? 529 ধারা এবং 530 ধারা। এটা এইটা এ কথা কেন না, এখানে এখানে 529 ধারায় বলতেছে যেই সমস্ত অনিয়মের কারণে কার্যক্রম বাতিল হয় না। কি বলতেছে? যেই সমস্ত অনিয়মের কারণে কার্যক্রম বাতিল হয় না। ভালো করে বুঝেন, প্রশ্ন আসতে পারে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে কোন 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 মানে কোন কোন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো নির্দেশ দিলে সেই কার্যক্রম বাতিল হয় না, লেখো। যেমন 98 ধারায় অনুযায়ী তল্লাশি পরোয়ানা দান, 155 ধারা অনুযায়ী পুলিশ অপরাধ তদন্তের আদেশ, 176 ধারা অনুযায়ী ওই যে শ্রোতাল রিপোর্ট তৈরি। অর্থাৎ এই সকল ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো নির্দেশ দিলে এই এই কার্যক্রমগুলো বাতিল হয় না, অর্থাৎ এগুলো অবৈধ হয় না। যেমন কিছু কিছু, যেমন মানে কথা বোঝেন, মানে কিছু কিছু অনুষ্ঠান আছে সরাসরি থানার ওসিকেই যাইতে হয়। কথা বোঝেন নাই? ওসি না গেলে এটা হয় না। আবার কিছু কিছু অনুষ্ঠান আছে ওসির পরিবর্তে সাব ইন্সপেক্টর গেলেও কোনো সমস্যা নাই। ঠিক এইখানে বোঝার জন্য আমি বলতেছি যে 529 ধারায় বলতেছে কিছু ক্ষেত্র আছে বা কিছু কিছু কার্যক্রম আছে যেই ক্ষেত্রে যে কোনো ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলে এটা বৈধ, এটা অবৈধর কিছু নাই। কথা কি বুঝছেন? তো রিটেনে প্রশ্ন আসতে পারে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে কোন কোন অনিয়মের কারণে কোনো কার্যক্রম বাতিল হয় না, দ্যাট মিনস কার্যক্রম অবৈধ হয় না। কারণ 529 ধারায় আপনাকে এই ক্ষেত্রগুলোর কথা বলতেছে যে এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এই নির্দেশনাগুলো দেবে, এই ক্ষেত্রে এটা কোনো অপরাধ হবে না বা এই ক্ষেত্রে কার্যক্রমটা বৈধ হিসেবে গণ্য হবে। আর 530 ধারায় বলতেছে
যে সমস্ত অনিয়মের কারণে কার্যক্রম বাতিল হয়ে যায়, অর্থাৎ এই সকল ক্ষেত্রে যে ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়েছে কেবলমাত্র ওই সকল ম্যাজিস্ট্রেটই ওই কার্যক্রমের নির্দেশ দিতে পারবে, অন্য কোনো ম্যাজিস্ট্রেট দিলে আপনার এখানে হবে না। যেমন একটা অনুষ্ঠানে এসপি স্যারকে হাজির থাকতে হবে। এই মনে করো ডিআইজি স্যারের কনফারেন্স, এই ক্ষেত্রে তুমি যদি সাব ইন্সপেক্টর এসপি প্রতিনিধি প্রতিনিধি হয়ে যাও, হবে? চাকরি থাকবে? ডিআইজি স্যারের কনফারেন্সে এসপি কে হাজির থাকতে হবে, এটাই নিয়ম, ঠিক আছে কিনা? সেখানে সাব ইন্সপেক্টর হাজির থাকলে আপনার তো খবর আছে নাকি? তো এই 530 ধরে এই কথা বলতেছে, বলতেছে যে নিম্নলিখিত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি কোনো মানে নির্ধারিত ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট যদি এই নির্দেশনা দেয়, সেক্ষেত্রে এটা অবৈধ হবে, বা এটা অনিয়ম হবে, বা এটা অকার্যকর হবে, বা এটা অবৈধ হবে। এই কথাটা 530 ধারায় বলতেছে। যেমন 88 ধারায় করো কি সম্পত্তি ক্রয় এবং বিক্রয়, অর্থাৎ যার নির্দেশনা দেওয়ার কথা তাকেই দিতে হবে। শান্তি রক্ষার মুসলেকা, সদাচরণের মুসলেকা যে ম্যাজিস্ট্রেটের নেওয়ার কথা তাকেই নিতে হবে, অন্য কোনো নিলে হবে না। এরপরে হচ্ছে মুসলেকা বাতিল, যার করার কথা সে করবে। 144 ধারার আদেশ, তারপরে দণ্ডবিধির 12 অধ্যায়ের অনুযায়ী আদেশ। 190 ধারায় যে সকল ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করতে পারে ওই সকল ম্যাজিস্ট্রেটকে নিতে হবে। এবং আপিল রায়ের সিদ্ধান্ত যে সকল ম্যাজিস্ট্রেটের নেওয়ার কথা ওই সকল ম্যাজিস্ট্রেটকে নিতে হবে। এতে প্রশ্ন আসবে এইভাবে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন কারণে অনিয়মের কারণে কার্যক্রম বাতিল হয় না। তাহলে বাতিল হয় না হচ্ছে 529, আর 530 ধারায় আপনাকে বলতেছে যে এই সকল ক্ষেত্রে নির্ধারিত ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট যদি নির্দেশনা দেয়, সেক্ষেত্রে এই কার্যক্রমটা বাতিল হিসেবে আপনার গণ্য হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এখন সরাসরি চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের, ফৌজদারি কার্যবিধি আইনের আপনার এই 539-এর খ, এটা দরকার নাই। 539-এর খ আছে সরজমিনি ইনকোয়ারি করা, অর্থাৎ আদালত যদি মনে করে কোনো মামলা তদন্তের স্বার্থে অধস্তন ম্যাজিস্ট্রেট দ্বারা এই সরজমিনে পরিদর্শন করাতে, যেমন সিনা হত্যা মামলায় আদালত কি করছে, সরাসরি আপনার ইনকোয়ারি করাতে পারছে, এই যে গেছে বিচারিক বিচারিক মানে ইনকোয়ারি হয়েছে, এটা আপনারা জানেন। যাই হোক, কার্যবিধির 550 এই ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে যে চোরাই বলিয়ে সন্দেহজনক মালামাল আটক করার ক্ষেত্রে পুলিশের ক্ষমতা, অর্থাৎ পুলিশ যে চোরাই মালামাল আটক করতে পারে তার অন্যতম ক্ষমতা কি? অন্যতম ক্ষমতা কার্যবিধির 550 ধারা, ঠিক আছে কিনা? পুলিশ আইনের 23 ধারা, ডিএমপি অধ্যাদেশ 20 ধারা, হ্যাঁ, এবং কার্যবিধি আইনের 102-এর 3 ধারা। এই ক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তির দেহ তল্লাশি করে বা কোথাও কোনো চোরাই মাল আছে যদি সন্দেহ হয় বা পুলিশের কাছে মনে হয়, তাহলে পুলিশ এই সম্পত্তি কি করতে পারবে বন্ধুরা? আটক করতে পারবে। এবং এই সম্পত্তি আটক করলে যিনি আটক করছে তিনি যদি ওসির অধস্তন হয়ে থাকে, সঙ্গে সঙ্গে ওসিকে এই বিষয়টা অবগত করতে হবে। তাহলে চোরাই মাল আটক করার ক্ষেত্রে পুলিশের ক্ষমতা কার্যবিধির কত ধারা? 550 ধারা। কোলমাল আটকের ক্ষমতা, চোরাই মাল আটকের ক্ষমতা কে আটক করবে? পুলিশ অফিসার আটক করবে। কোন পুলিশ অফিসার? সকল পদের পুলিশ অফিসার। ওই পুলিশ অফিসার ওসির অধস্তন হলে কাকে জানাবে? সরাসরি ওসি কে বিষয়টা অবগত করবে। এই কথাই বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের 550 ধারা। এমসিকিউ আপনার এইভাবে হতে পারে, এছাড়া আর কিছু না। আচ্ছা, অপহৃত নারীকে প্রত্যার্পণ করার ক্ষমতা, ঠিক আছে কিনা? অপহৃত নারী কি? অর্থাৎ যে নারীকে আপনার জোর করে তুলে নিয়ে গেছে বা জোর করে উঠোয় নিয়ে গেছে, ঠিক আছে কিনা? এই 552 ধারায় আপনাকে, সরি, 551 ধারা বাদ গেছে, 551 ধারা খুবই গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বতর অফিসারগণের ক্ষমতা, এটা এটা আপনারা অনেকেই জানেন, আমি তারপর আমি বলার চেষ্টা করতেছি। ঊর্ধ্বতন ঊর্ধ্বতন অফিসারগণের ক্ষমতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আমরা একটু ভালো করে জানার বা বোঝার আমরা চেষ্টা করি। বলতেছে থানার ভারপ্রাপ্ত অফিসার থানা এলাকার মধ্যে যেই ক্ষমতা প্রয়োগ করতে পারে, থানার ভারপ্রাপ্ত অফিসারের ঊর্ধ্বতন পদের পুলিশ অফিসার গণ তার যে স্থানীয় এলাকার নিযুক্ত সেই এলাকার সর্বত্র সেই সকল ক্ষমতার প্রয়োগ করতে সেইখানে পারবে। অর্থাৎ এখানে সরাসরি বলতেছে যে থানার ওসি থানা এলাকায় সর্বময় ক্ষমতার অধিকারী, অর্থাৎ থানা এলাকায় থানার ওসি সব ক্ষমতা সে প্রয়োগ করতে পারবে। হ্যাঁ, আটক, তল্লাশি, গ্রেপ্তার, সমন, ওয়ারেন্ট যা যা আছে সব ক্ষমতা কে প্রয়োগ করতে পারে? ওসি প্রয়োগ করতে পারে। তাহলে তোমরা সহজে মনে রাখবা, থানা এলাকায় ওসি যে ক্ষমতা প্রয়োগ করতে পারে, ওসির ঊর্ধ্বতন অফিসার যারা আছে, এএসপি, অ্যাডিশনাল এসপি, এসপি, ডিআইজি, আইজি যারা আছে, তারাও কিন্তু সেম ওই একই ক্ষমতা এখানে প্রয়োগ করতে পারবে। তাহলে এখানে একটু বোঝার ভুল আছে, অনেকে বেশি বোঝে যারা, তাদের জন্য বলি, তাদের উদ্দেশ্যে বলতেছি
যে এই যে ওসির ক্ষমতা এএসপি প্রয়োগ করতে পারবে, সেটা হচ্ছে তার জুরিসডিকশনের মধ্যে, কথা বুঝছেন? যেমন আমার থানার ওসি স্যার যে ক্ষমতা প্রয়োগ করতে পারে, আমার সার্কেল, আমার এডিশনাল এসপি, আমার এসপি, হ্যাঁ, এই শ্রীপুর থানায় সে কিন্তু এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। কিন্তু এই ক্ষমতা কিন্তু এই শ্রীপুরের সার্কেল সে কিন্তু কুড়িগ্রামে যাই এই ক্ষমতা, কুড়িগ্রাম জেলার থানার ওসির এই ক্ষমতা সে কিন্তু প্রয়োগ করতে পারবে না। কথা কি বুঝছেন? অর্থাৎ আপনি যে জুরিসডিকশনের মধ্যে আছেন, এই জুরিসডিকশনের মধ্যে ওসি যে ক্ষমতা প্রয়োগ করতে পারবে, আপনি যে জুরিসডিকশনের মধ্যে আছেন ওই ওসির ক্ষমতা আপনিও এখানে প্রয়োগ করতে পারবেন। ঠিক আছে কিনা? যেমন শ্রীপুর থানার ওসি সাহেবের ওসির অফিসে মনে করেন এএসপি সার্কেল আসলো বা এসপি আসলো, এমন সময় কতিপয় ব্যক্তি সংবাদ নিয়ে আসলো যে আপনার এই এই ক নামক ব্যক্তি তার ভাইকে হত্যা করছে। এক্ষেত্রে এসপি সার্কেল নিজেই মামলাটি রুজু করলেন। তার কাজের আইনগত বৈধতা কি? তাহলে তার কাজের আইনগত বৈধতা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের এই 551 ধারা। অর্থাৎ 551 ধারায় বলতেছে উক্ত মামলাটি রুজু করার দায়িত্ব ছিল কার্যবিধির 154 পেয়ার বিধি 243 থানার ওসির। কিন্তু আমরা জানি ফৌজদারি কার্যবিধি আইনের 551 ধারা মোতাবেক থানার ওসি যে ক্ষমতা প্রয়োগ করতে পারে, হ্যাঁ, থানার ঊর্ধ্বতন পদের অফিসাররাও কিন্তু সেই একই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। প্রশ্নের লক্ষ্য করলে বা প্রশ্নের আলোকে তাহলে ওই এসপি সার্কেলের কার্যক্রমটি সঠিক বলে বিবেচিত হবে। অর্থাৎ হইছে এই ক্ষেত্রে শ্রীপুর এসপি সার্কেল যে মামলাটি নিছে, হত্যা মামলাটি নিছে, এটা তার অবৈধ হয়নি, সেটা বৈধ কার্যক্রমই করছে কার্যবিধি আইনের 551 ধারা। এরকম প্রশ্ন পদোন্নতি পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আচ্ছা, 552 ধারা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে বলতিছে 551 থেকে যে প্রশ্ন আসতে পারে যে ঊর্ধ্বতন পদের পুলিশ অফিসারের ক্ষমতা প্রয়োগ কত ধারা? 551 ধারা। কার ক্ষমতা ঊর্ধ্বতন অফিসাররা প্রয়োগ করতে পারে? এসপির ক্ষমতা ঊর্ধ্বতন ক্ষমতা প্রয়োগ করতে পারে। কোথায় প্রয়োগ করতে পারে? তার জুরিসডিকশনের মধ্যে বা তার এখতিয়ার সীমার মধ্যে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে। 552 ধারায় কি বলতেছে? 552 ধারায় বলতেছে কোনো বেআইনি উদ্দেশ্যে মহিলাকে বা 16 বছরের নিম্ন বয়স্ক বালিকাকে অপহরণ করলে বা বেআইনিভাবে আটক করলে সেই ক্ষেত্রে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, ওই ব্যক্তিকে উদ্ধার করে তার স্বামী নারী, তার স্বামী বা তার আইনগত অভিভাবকের নিকট অর্পণ করার নির্দেশ দিতে পারে। অর্থাৎ এখানে একটা জিনিস আমরা মনে রাখবো, মানে যে কোনো নারী পুরুষ যে কোনো ব্যক্তির ক্ষেত্রে দণ্ডবিধির 100 কার্যবিধির 100 ধারা, শুধুমাত্র নারীর ক্ষেত্রে কার্যবিধির 552 ধারাটা আমরা এখানে আমরা মানে এইভাবে একটু মনে রাখবো, বোঝার চেষ্টা করবো। নারীকে অপহরণ করলে বা নারীকে তুলে নিয়ে গেলে তাকে উদ্ধার করার জন্য আদালত নির্দেশ দিতে পারে কার্যবিধির 52 ধারা। এবং কত বছরে কম বয়স্ক? 16 বছরে কম বয়স্ক। এবং বলতিছে যদি সে কোনো মহিলা হয় এবং 16 বছরের নিম্ন বয়স্ক হয়, তাহলে বেআইনি ভাবে তাকে যদি আটকায় রাখে, সেই ক্ষেত্রে তাকে উদ্ধার করে কার কাছে দিতে হবে? তার স্বামীর কাছে অথবা তার আইনানুগ অভিভাবকের কাছে কিন্তু দেওয়া যাবে। আর 100 ধারায় মূলত নারী পুরুষ কারো কথা এইভাবে বলেননি, ওখানে যে কোনো ব্যক্তির কথা বলছে। তাহলে আমরা ওটা পুরুষের ক্ষেত্রে ধরে নেব, আর 552 ধারা আছে নারীর ক্ষেত্রে আমরা ধরে নেব। এখান থেকে এমসিকিউ হতে পারে অপহৃত নারীকে প্রত্যর্পণে বাধ্য করার ক্ষমতা কার্যবিধির কত ধারা? 552 ধারা। কোন উদ্দেশ্যে কোনো মহিলাকে আটক রাখলে? বেআইনি উদ্দেশ্যে কোনো মহিলাকে আটক রাখলে। কত বছরের কম বয়স্ক? 16 বছরের কম বয়স্ক। এরপরে বলতেছে যে কোন ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারে। উদ্ধার করে কার কাছে হাজির করতে হবে? স্বামী, মাতা পিতা বা অভিভাবক, অথবা আইনসঙ্গত যার হেফাজতে অর্পণ করা দরকার তার কাছ থেকে। একসাথে ব্যবহার করা যাবে কি না? একসাথে ব্যবহার করতে পারবেন। আপনাকে বললাম না যে নারীর ক্ষেত্রে আসলে আপনি 552 দেবেন, ঠিক আছে? আর যে কোনো কোনো ব্যক্তিকে আটক রাখছে অন্যায়ভাবে 100 দ্বারা দেবেন। এখন আপনি দিয়ে এসেছিলেন 552, উত্তর রাইট করছে 100 হবে না, এই জন্যই 100 এবং 552 দুটো ধারাই আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, কথা কেন না ভাই, কথা বলেন না। আচ্ছা, কার্যবিধির 556 ধারা, এই ধারাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ধারা। বলতেছে যে সমস্ত মামলায় জজ বা ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত স্বার্থ থাকে সেই ক্ষেত্রে তাকে বিচার করতে দেওয়া যাবে না বা রায় শ্রবণ করতে দেওয়া যাবে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে সত্যের মৃত্যু নাই, দেখেন না, শাবানা সালমান শাহ ফাঁসি দিয়ে দেয়। শাবানা কি থাকে? তার ইয়া থাকে, মা থাকে নাকি, আলমগীর নাকি যেন আছে, সালমান শাহ নাকি, হ্যাঁ, এই যে দেখবেন যে হচ্ছে এটা কি, তাহলে এখানে এই 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 556 ধারায় বেসিক্যালি বলতেছে যে যে সমস্ত মামলায় জজের স্বার্থ থাকে সেই ক্ষেত্রে সে কি করতে পারবে না?
মামলার বিচারিক কার্যক্রম সে কিন্তু এখানে করতে পারবে না। এই কথাটা এখানে বলতেছে, অর্থাৎ ছেলের বিচার মা করতে পারবে না বা কোনো চাচা করতে পারবে না, এই কথাটাই এখানে বলতেছে। তো এই মানে আমরা যেটা বুঝলাম যে যে ক্ষেত্রে কোনো মামলায় কিছু থাকে, কোনো ব্যক্তির স্বার্থ থাকে, সেই ক্ষেত্রে তার বিচার কার্যক্রম সে কিন্তু করতে পারবে না। এরকম একটা ধারা আছে, দেখবেন কার্যবিধির 495 ধারায় লেখা আছে, যদি কোনো মামলার আয়ু যদি ওই মামলা তদন্ত করে থাকে, ওই আয়ু যদি পরবর্তীতে কোর্ট ইন্সপেক্টর হয়, সেই ক্ষেত্রে ওই কোর্ট ইন্সপেক্টর কিন্তু ওই মামলা ডিল করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? সেক্ষেত্রে একজন কোর্ট ইন্সপেক্টর ওই মামলা কিন্তু ডিল করতে পারবে না। যেটা সম্ভবত 495 ধারায় বলতেছে, ওটা হলো পুলিশের ক্ষেত্রে। আর জজের ক্ষেত্রে 556 ধারা, অর্থাৎ 495 ধারা, হ্যাঁ। জজের ক্ষেত্রে 556 ধারায় বলতেছে যে যে ক্ষেত্রে কোনো মামলায় জজের স্বার্থ নিহিত থাকলে, যে জজ বিচার করতেছে সে তার আপন ছোট ছোট ভাই, ছোট বোন, হ্যাঁ, বা নিকট আত্মীয় বা প্রতিবেশী বা পরিচিত, সেই ক্ষেত্রে ওই জজের মাধ্যমে ওই মামলার বিচার কার্যক্রম করানো যাবে নয় কারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা বন্ধুরা, তাহলে যে 756 ধারা আমরা পড়ে ফেললাম, কোনো সমস্যা নাই। আমরা চলে যাব এখন 561 ধারা। এই 561-র আগে আমরা 560টা একটু দেখবো। সম্পত্তি বিক্রয়ের সহিত সংশ্লিষ্ট অফিসারগণ করা ইকবা নিলামে রাখতে পারবে না। অর্থাৎ বলতেছে কোনো সরকারি কর্মচারী, হ্যাঁ, সরকারি সম্পত্তি যে নিলাম হয়, এই নিলামে অংশগ্রহণ করতে পারবে না। এটা যদি করে, দণ্ডবিধির 100 কত বলেন, 159 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। কার্যবিধির কত ধারা? কার্যবিধির 560 ধারা এবং দণ্ডবিধির 169 ধারা সেম একই কথা বলতেছে। বলতেছে যে আপনার কোনো সরকারি কর্মচারী নিলামে অংশগ্রহণ করতে পারবে না। এবং পিআরবি 110-এও কিন্তু বলছে যে নিলামে অংশগ্রহণ করা যাবে না। ঠিক আছে কিনা? এটা সম্পূর্ণ নিষেধ। পিআরবি 110, দণ্ডবিধি 169, কার্যবিধি 560, সেম একই কথা আপনাকে বলছে। আচ্ছা, 561 দ্বারা কি বলতেছে? স্বামী কর্তৃক ধর্ষণের অপরাধের সম্পর্কে বিশেষ বিধান। স্বামী কর্তৃক ধর্ষণ, স্বামী কর্তৃক স্ত্রী কি ধর্ষণ হয়? ধর্ষণ হয় না? তোমরা জানো যে দণ্ডবিধির 375 ধারায় বলতেছে স্ত্রীর বয়স যদি 13 বছরের কম হয়, সেক্ষেত্রে স্বামী যদি স্ত্রীর সাথে যৌন সঙ্গমন করে, সেক্ষেত্রে স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণ হয়েছে বলেই গণ্য হবে। আর স্বামী কর্তৃক যদি স্ত্রী ধর্ষণ হয়, সেই ক্ষেত্রে বলতেছে যে আপনার এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট এই অপরাধ আমলে গ্রহণ করবে না। এবং নারী ধর্ষণের অপরাধ আমলে গ্রহণ করবে না যদি যৌন সঙ্গমনটি কোনো ব্যক্তি তার স্ত্রীর সহিত করে থাকে। ঠিক আছে কিনা? অর্থাৎ এই ম্যাজিস্ট্রেট ব্যতীত স্বামী স্ত্রী ধর্ষণ হলে এটা আমলে নেওয়া যাবে না, এবং ব্যক্তিটিকে উক্ত অপরাধের বিচারের জন্য কিন্তু প্রেরণও করা যাবে না। এবং এই কার্যবিধিতে যাই থাকুক না কেন, বলতেছে ম্যাজিস্ট্রেট যখন তদন্তের নির্দেশ দেবে, হ্যাঁ, দেওয়ার প্রয়োজন বলে মনে করে, সেই ক্ষেত্রে উক্ত তদন্তের জন্য, তদন্তের অংশগ্রহণের জন্য পুলিশ ইন্সপেক্টরের নিম্নের পদের কাউকে এখানে নিয়োগ করা যাবে না। সর্বনিম্ন পুলিশ ইন্সপেক্টরের নিম্নে নহে এমন পুলিশ অফিসারকে নিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে কি জানলাম? স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণে স্ত্রী বয়সের কত বছরের কম হলে? 13 বছরের কম হলে। এবং এক্ষেত্রে তদন্তের পদ্ধতি কি? 561 ধারা। ঠিক আছে কিনা? এবং এই তদন্তের নির্দেশ কে দিতে পারে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। এই ক্ষেত্রে স্বামীকে কি করা যাবে না? আটক করা যাবে না। এবং বলতিছে যে আপনার ওই ম্যাজিস্ট্রেটের নির্দেশ ব্যতীত এটা এই অপরাধ আমলে নেওয়া যাবে না। এরপরে বলতিছে আদালত যখন নির্দেশ দেবে তখন এটা তদন্ত করতে হবে। কে তদন্ত করতে পারবে? পুলিশ তদন্ত করতে পারবে। পুলিশের কোন পদের অফিসে তদন্ত করতে পারবে? বলতিছে যে আপনার ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয় এমন পুলিশ অফিসার হচ্ছে এই অপরাধের তদন্ত করবে। 13 বছরের কম হলে স্বামী স্ত্রী যৌন সঙ্গমন করলে তখন সে ধর্ষণ হবে। ঠিক আছে? 14 বছর না, 14 বছরের ক্ষেত্রে বলতিছে যে আপনার সম্মতি থাকুক বা না থাকুক সেটা ধর্ষণ। সম্মতি থাকুক বা না থাকুক সেটা ধর্ষণ হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। ঠিক আছে? আচ্ছা, কথা কেন না। 561 ক, এখানে বলতেছে হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা অক্ষুণ্ণ থাকবে। হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা কি থাকবে? অক্ষুণ্ণ থাকবে। বলতেছে যে এটাকে বলা হচ্ছে আপনার এই যে ইনহেরেন্ট পাওয়ার। ইনহেরেন্ট পাওয়ার বলতে হচ্ছে হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা। অর্থাৎ হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা হচ্ছে 3টি। অর্থাৎ এই 3টি ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ সর্বসের্বা, অর্থাৎ বলা হচ্ছে যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। 1 নম্বরে বলতেছে যে কোনো আদেশ কার্যকরের নির্দেশ দিতে পারে। 2 নম্বরে বলতেছে আদালতের ওয়ারেন্টের জন্য অপভবন না হয় সেজন্য নির্দেশ দিতে পারে। 3 নম্বর হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। অর্থাৎ এই 3টি ক্ষেত্রে
হাইকোর্ট বিভাগের ইনহেরেন্ট পাওয়ার রয়েছে। এমসিকিউ, ইনহেরেন্ট পাওয়ার কয়টি? তিনটি। কত দ্বারা? 561 কয় ইনহেরেন্ট পাওয়ার রয়েছে কার? হাইকোর্ট বিভাগের। কয়টি ক্ষেত্রে? তিনটি ক্ষেত্রে। আমি বলি, একটা হচ্ছে কোনো আদেশ কার্যকর করার ক্ষেত্রে, দুই দুই নম্বর হচ্ছে ওয়ারেন্টের অপব্যবহার রোধ করার ক্ষেত্রে, তিন নম্বর হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে। এই তিনটি ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ইনহেরেন্ট পাওয়ার রয়েছে। আচ্ছা, আমরা এখন চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 565 ধারা। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এই ধারাটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, এই এক এক বইতে এক রকম লেখা, বুঝছেন? ফৌজদারি কার্যবিধি আইন হলো 14 বছরের কম হলে ওটা স্ত্রী ধর্ষণ হবে, আর দণ্ডবিধি আইনে আমরা পড়ছি 13 বছরের কম হলে ওটা ধর্ষণ। ঠিক আছে, তাহলে প্রশ্ন যদি আসে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণ হবে, স্ত্রীর বয়স কত বছরের কম হবে, তখন অবশ্যই 14 বছরের কম লাগবেন। আর যদি দণ্ডবিধি আইন অনুসারে ধর্ষণের কথা ভাবে প্রশ্ন আসে, সেক্ষেত্রে 13 বছরের কম লাগবেন। কথা বোঝেন নাই? অর্থাৎ জব বুঝে কোপ মারতে হবে। প্রশ্ন যেভাবে আইসে ওইভাবে আপনি আনসার করবেন। লেখা থাকবে সিআরপিসি 14 বছর, দণ্ডবিধি হলে 13 বছর। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন পড়বো ফৌজদারি কার্যবিধি আইনের 565 ধারা। ফৌজদারি 565 ধারা বলতেছে, পূর্বে দণ্ডিত অপরাধীগণের ঠিকানা অবগত করিবার আদেশ প্রসঙ্গে বলতেছে, কোনো ব্যক্তি অথবা 12 বা 17 অধ্যায় অনুসারে 3 বছর বা ততোধিক সময়ের সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ দণ্ডিত হইবার পর, অথবা উক্ত ব্যক্তি যদি হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক উপরোক্ত ধারাসমূহ বা অধ্যাদেয়ের যে কোনোটির অনুসারে 3 বছর বা তার কারাদণ্ড দণ্ডনীয় হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি উপযুক্ত মনে করে, উক্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ডনীয় করিবার সময় আরও আদেশ দিতে পারে যে এই দণ্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ হতে অনধিক 5 বছর পর্যন্ত সে তার বাসস্থান পরিবর্তন করবে না বা সে অনুপস্থিত থাকবে না। অর্থাৎ এখানে বলতিছে, যদি কোনো ব্যক্তি 12 অধ্যায় বা দণ্ডবিধির 17 অধ্যায়ের কোনো অপরাধ করে, এবং বলতিছে যে এই ব্যক্তি, যে আদালত তাদেরকে শাস্তি দেছে, এবং ওই ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এই কারাদণ্ড ভোগ করার পর আগামী এমসিকিউ কত বছর, 5 বছরের মধ্যে সে তার বাসস্থান পরিবর্তন করবে না, এবং পরিবর্তন করলে সে হচ্ছে কি করবে, বিজ্ঞ আদালতকে বিষয়টা অবগত করবে। এরপরে বলতেছে, আপিলে বা অন্য কোনোভাবে দণ্ড যদি রদবদল হয়, তাহলে এই আদেশটাও বাতিল হয়ে যাবে। এখন তোমার সাজা হয়েছে 3 বছর, তোমার জন্য এই আদেশ বলবৎ হয়েছে যে তুমি আগামী 5 বছর তোমার স্থান পরিবর্তন করবে না, সাজা খাইতে বাড়ি যাওয়ার পরে। কিন্তু তুমি আপিল করে তোমার এই 3 বছর কারাদণ্ড মাফ হয়ে গেছে, তাহলে তোমার উপর যে আদেশ ছিল যে তুমি বাসস্থান পরিবর্তন করবা না, তাহলে তোমার প্রতি এই আদেশও বলবৎ থাকবে না, অর্থাৎ এটা অটোমেটিক বাদ হয়ে যাবে। এবং বলতেছে, দণ্ডভোগের পর উক্ত অপরাধীর বাসস্থান পরিবর্তন ও বাসস্থান হতে অনুপস্থিত বিজ্ঞপ্তিকরণ সম্পর্কে এই ধারার বিধান প্রয়োগের জন্য সরকার বিধিমালা প্রণয়ন করতে পারবে। অর্থাৎ এই যে যে পিআরবি দেখবেন, এই পিআরবি জন্য কত এটা ভাই? পিআরবি 400 না 386-তে লেখা আছে যে কোন, মানে কোন কোন ক্ষেত্রে আর কি বাসস্থান পরিবর্তন করলে থানার ওসিকে অবগত করতে হয়। মোট 6টা না 7টা পয়েন্ট আছে। কতজন পিআরবিটাকে বলতে পারেন ভাই? হুম, বলে গেছি যে কোন কোন ক্ষেত্রে মানে ও জানাতে হবে। পিআরবিতে একটা প্রশ্ন আছে এটা। আচ্ছা, এটা জানি আমি জানাবানি। আচ্ছা, তাহলে কি বললাম আমরা, যে যদি কোনো কারণে দণ্ড বাতিল হয়ে যায়, তা আপিলের কারণে বা 397 না, আপিলের কারণে বা অন্য কারণে বাতিল হয়ে গেলে আপনার এই দণ্ড বেসিক্যালি বাতিল হয়ে যাবে। আর এই এই বাসস্থান পরিবর্তন সংক্রান্তে এমসিকিউ কে বিধিমালা প্রণয়ন করবে? সরকার হচ্ছে আপনার বিধিমালা প্রণয়ন করবে। আর আপিল বিভাগ বা রিভিশন ক্ষমতা প্রয়োগের সময় হাইকোর্ট বিভাগ এই ধারা অনুযায়ী আদেশ দান করতে পারবে। ঠিক আছে কিনা? এরপরে বলতেছে যে উপরোক্ত বিধিমালার কোনটির লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি যে জেলায় তার বাসস্থান রয়েছে বলিয়া সর্বশেষ বিজ্ঞাপিত করেছিল, সেই জেলার উপযুক্ত এখতিয়ার ম্যাজিস্ট্রেট উক্ত লঙ্ঘনের জন্য তার বেসিক্যালি বিচার করতে পারবে। ঠিক আছে কিনা? তার বেসিক্যালি কি করতে পারবে? বিচার কার্যক্রম হচ্ছে আপনার করতে পারবে। অর্থাৎ মানে 286, থ্যাংক ইউ নাইম, নাইম বলছে এটা। পিআরবি 286 পড়বেন, দেখবেন যে যে ব্যক্তিকে হচ্ছে আপনার ওই শর্ত সাপেক্ষে মুক্ত দেওয়া হয়েছে, এই ব্যক্তি মানে বাসস্থান পরিবর্তন সংক্রান্তে কি কি বিধিমালা আছে, পিআরবি 286 বিধিটা পড়লে আপনি দেখবেন ওখানে
6-7টা পয়েন্ট আছে, এগুলো আসে নাই পরীক্ষায়, বাট ইম্পর্টেন্ট মনে হয় আর কি এই। আচ্ছা যাই হোক, তাহলে যে ব্যক্তি বাসস্থান পরিবর্তন করবে, তাহলে ওই ব্যক্তির বিচার কে করবে? তাহলে ওই ব্যক্তির বিচার করবে হচ্ছে সর্বশেষ তার বাড়ি যেখানে ছিল ওই এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তির বিচার কার্যক্রম করবে। এই হলো 565। 565 থেকে ওরকম রিটেনে প্রশ্ন আসবে না, এমসিকিউ হতে পারে যে পূর্বে দণ্ডিত ব্যক্তিগণের ঠিকানা অবগতকরণ কয় ধারা? 565 ধারা। কোন আইনের? আপনার এই সিআরপিসি আইনের। কোন কোন অধ্যায়ের অপরাধ করলে এই ব্যবস্থা নেওয়া হয়? 12 অধ্যায় বা 17 অধ্যায়ের অপরাধ করলে এই ব্যবস্থা নেওয়া হয়। এরপরে বলতেছে যে কত বছরের মধ্যে ঠিকানা পরিবর্তন করবে না? 5 বছরের মধ্যে ঠিকানা পরিবর্তন করবে না। আচ্ছা, এরপরে ঠিকানা পরিবর্তন যদি অন্য কারো কারণে দণ্ড মাফ হয়ে গেলে তখন এই এই বিধান কি হবে? এই বিধানও আপনার মাফ হয়ে যাবে। এরপরে বলতেছে যে আপনার এই বাসস্থান পরিবর্তন সংক্রান্তে কে বিধিমালা প্রণয়ন করবে? সরকার বিধিমালা প্রণয়ন করবে। এরপরে বলতেছে যে আপনার যদি কোনো ব্যক্তি উক্ত বিধান অমান্য করে সেই ক্ষেত্রে তার বিচার কে করবে? তার বাড়ি সর্বশেষ যে জেলায় ছিল ওই এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেট আপনার তার এই অপরাধের বিচার কার্যক্রম করবে। এই হলো ফৌজদারি কার্যবিধি আইনের 565 ধারা শেষ করলাম। এখন আমরা দণ্ডবিধি পড়বো, ঠিক আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজ থাকবে কিছুর জন্য পড়তে হবে ভাই, আপনি করলেই হবে, পড়তে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আচ্ছা বন্ধুরা, আমরা দণ্ডবিধি আইনে বেআইনি সমাবেশ পড়তেছিলাম। দণ্ডবিধি আইনে বেআইনি সমাবেশ পড়তেছিলাম। হ্যাঁ, আর আপনাদের জন্য একটা একটা সুসংবাদ বলি। আজকে তো আমরা কার্যবিধি শেষ করলাম। আগামীকাল কার্যবিধি 1 থেকে 565 পর্যন্ত 1000 এমসিকিউ আপনাদেরকে জিজ্ঞাসা করব। আগামীকাল 1000 এমসিকিউ জিজ্ঞাসা করব। পুরো 1.5 ঘন্টা শুধু কার্যবিধির উপরেই আমাদের ক্লাস হবে, ঠিক আছে? আর তারপরের দিন আমরা 50 মার্কের মডেল টেস্ট নেব। তারপরের দিন আবার দণ্ডবিধি প্রথমে পড়াবো, দণ্ডবিধির সাথে আবার পুলিশ আইন পড়াবো। সমস্যা? চাপ হয়ে যাচ্ছে নাকি? ওই যে ইসির মতো হয়েছে, কি যেন কয়, আমি চাপের বাপ। কি যেন একটা গান আছে না, চাপ। আচ্ছা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এক কথা কেন না, প্রশ্ন হচ্ছে যে আমরা পড়তেছিলাম দণ্ডবিধি আইনটা পড়তেছিলাম, আমরা সময়ের জন্য এখন রিভিশন দিচ্ছি না, মূল আইনটা আমরা পড়ানো শুরু করতেছি। আচ্ছা, মাঝে মাঝে বন্ধ দিন, বন্ধ তো দেই, বন্ধ তো মাঝে মাঝে দেই। 1-2 দিন বন্ধ পান না, এটাই তো অনেক বেশি। এই আমি তো বলছি ভাই, কোন আইন পড়াবো এটা তো আর বলা যাবে না। আমরা এখন কার্যবিধি শেষ করছি, এখন দণ্ডবিধির সাথে পুলিশ আইন পড়বো। পুলিশ আইন শেষ হয়ে যাবে, দণ্ডবিধির সাথে সাক্ষ্য আইন পড়বো। আবার দণ্ডবিধি শেষ হবে, কার্যবিধির সাথে আবার সাক্ষ্য আইন পড়বো। এভাবে 2টা আইন করে করে আমরা শুরু করবো। একজন বলছে স্যার আমি তো নতুন। মাইনর অ্যাক্ট, মাইনর অ্যাক্ট পরে পড়াবো ভাই, মাইনর অ্যাক্ট পড়তে হবে পরীক্ষা 2 মাস আগে। অল্প পড়ে রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ, কথা কেন না। আচ্ছা বন্ধুরা, আমরা দণ্ডবিধি আইনের 141 ধারায় পেআরবি পড়াবো রমজান মাসে, মনে রাখবেন পেআরবি পড়াবো রমজান মাসে ইনশাল্লাহ। আমরা গণশান্তি পরিপন্থী অপরাধ পড়তেছিলাম। দণ্ডবিধি আইনে গণশান্তি পরিপন্থী অপরাধ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন। আমরা পুলিশের চাকরি করি, এই বেআইনি সমাবেশ থেকে আমাদের পদোন্নতি পরীক্ষা। আপনি ডিউটি করেন কখন? কে থানায় চাকরি করে ডিউটি করি মনে হয় না আপনার কাছে? হ্যাঁ, থানায় চাকরি করে ডিউটি করি মনে মনে হয় না আপনার কাছে? আহ, আচ্ছা, বেআইনি সমাবেশ, বেআইনি সমাবেশ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেশন। আপনাদেরকে এখান থেকে প্রশ্ন আসবে। যারা একেবারে নর্মাল স্টুডেন্ট আছো, দয়া করে আজকে রাতে বেআইনি সমাবেশের সংজ্ঞাটা সবাই মুখস্থ করে ফেলবা। গত রাত্রে আমরা পড়াইছি। বেআইনি সমাবেশের সংজ্ঞা পারেন না এমন কেউ আছেন? হ্যাঁ, কেউ আছেন? এটা কি পারেন না এমন কেউ আছেন? এটা আপনি মুখস্থ করে ডাইরেক্ট। 5 বা ততোধিক ব্যক্তি নিম্নলিখিত আপনার কাজগুলো করলে তখন তারা বেআইনি সমাবেশ করছে বলে গণ্য হবে। 1 নম্বর হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ বা অপরাধমূলক বল প্রয়োগের ভান করে সরকারি কর্মচারীকে ভয়ভীতি দেখানো, আইন বা আইনানুগ প্রক্রিয়া বাস্তবায়নে বাধা দান করা। তারপরে অপরাধমূলক অনধিকার প্রবেশ করা। তারপরে অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তিকে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা। অপরাধমূলক বল প্রয়োগ করে যে ব্যক্তি যে কাজ করতে বাধ্য তাকে সে কাজ না করতে দেওয়া, এবং যে কাজ করতে বাধ্য না তাকে সে কাজ জোর করে করানো। এই 5টা কাজ যখন কোনো ব্যক্তি করবে সেই ব্যক্তি বেআইনি সমাবেশ করছে বলেই গণ্য হবে।
এখান থেকে এমসিকিউ আসবে, বেআইনি সমাবেশের উপাদান কয়টি? 5টি। বেআইনি সমাবেশের সদস্য কতজন? 5 বা ততোধিক। বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি, সদস্য দণ্ডবিধির কোন ধারা? 142 ধারা। আর বেআইনি সমাবেশের শাস্তি কি বন্ধুরা? বেআইনি সমাবেশের শাস্তি আছে দণ্ডবিধি আইনের আপনার 143 ধারায় বলতেছে 6 মাসের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান কিন্তু এখানে রাখা হয়েছে। বেআইনি সমাবেশ এটা কিন্তু একটা চতুর্মুখী আলোচনা। তোমাদের একটা সহজ কথা বলি ভাই, মানে আমাদের বেশিরভাগ ভুল হয় যে কোন আইনের প্রশ্ন আইছে কেমবালা লাগবো। যখন সরাসরি বেআইনি সমাবেশ কাকে বলে আসবে, দণ্ডবিধি আইন অনুযায়ী আপনাকে অ্যান্সার করতে হবে। যখন প্রশ্ন আসবে সভা সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা কি, হ্যাঁ, তখন পুলিশ আইনের 30 কয়ের 1 2 দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। যখন প্রশ্ন আসবে বৈধ জনতা কখন অবৈধ জনতায় পরিণত হয়, তখনও পুলিশ আইন দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। এই আপনারা কি বুঝতেছেন নাকি ভাই? যখন প্রশ্ন আসবে বৈধ জনতা কখন অবৈধ জনতায় পরিণত হয়, তখনও কিন্তু আপনাকে পুলিশ আইন দিয়ে অ্যান্সার করতে হবে। যখন প্রশ্ন আসবে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশের দায় দায়িত্ব লেখো, তখন সিআরপিসি দিয়ে অ্যান্সার করতে, সিআরপিসি দিয়ে 127 থেকে 131 পর্যন্ত আপনাকে লিখতে হবে। ঠিক আছে কিনা? এই 3টা পার্ট আপনাকে মনে রাখতে হবে। এখন একটার মধ্যে আর একটা ঢুকেই ফেলছে না, তাহলে কিন্তু কোন স্যারের লেখা বই, মাইনর অ্যাক্ট কোন স্যারের বই লেখ, কোনো স্যারের বই পড়ার দরকার নাই। মাইনর অ্যাক্টের জন্য হ্যান্ডবুক পড়েন, শেষ। আর মাইনর অ্যাক্ট পড়াবো সর্বোচ্চ 14টা, 14টার মধ্যে সর্বোচ্চ ধারা থাকবে মনে করেন 100টা। 100টা ধারা মাইনর অ্যাক্টের পড়লি প্রশ্ন কমন। অনেকে ক্যালকুলায় হাসতেছেন, ইনশাল্লাহ যা পড়াবো দেখবেন আসবে, কিন্তু লেখার দায়িত্ব আপনার। ঠিক আছে? ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ বিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, বেআইনি সমাবেশ সদস্যদের দায়িত্ব কত দ্বারা? বেআইনি সমাবেশ সদস্যের দায়িত্ব মানে কি? বুঝলাম না আপনার কথা। বেআইনি সমাবেশের একজন ব্যক্তিকে অভিযুক্ত করতে গেলে বা কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হয়, এই বিষয়গুলো আপনাকে আলোচনা করছে দণ্ডবিধি আইনের 149 ধারায়। ওখানে দেখবেন যে 8টা 10টা পয়েন্ট আছে, অর্থাৎ কোনো ব্যক্তিকে অভিযুক্ত করতে গেলে ওই বিষয়গুলো আপনাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, এবং এখানে দাঁড়ানোর সামনে যাচ্ছি, পরে যাচ্ছি। এখানে একটা প্রশ্ন আমাদের পদোন্নতি পরীক্ষায় আসে যে মারাত্মক কষ্টে সজ্জিত হয়ে দাঙ্গায় বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার শাস্তি কি? এই শাস্তিটা কিন্তু মনে রাখতে হবে। মারাত্মক কষ্টে সজ্জিত হলে 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের। দেখেও না দেখার ভান করছেন কি ভাই? কি কি প্রশ্ন করছেন? দেখেও না দেখার ভান করছি মানে কোনটা ভাই? বুঝলাম না। কি কয় এরা? কি কি প্রশ্ন করছেন বলেন? গাইডটা বের করেন তাই। গাইড তো নাই। গাইড তো আসলে শুনেন, ঢাকায় থাকলে এটা আসলে করা হয়ে যেত বোধহয়, কিন্তু চাকরি করে হলে একেবারে গ্রামে ভাই। ক্লাস টাইম এসব কথা না বলি, কথা বলি না পরে। আচ্ছা, তাহলে হচ্ছে আহ গাইড লাগবে না। এই শোনো ভাই, গাইড লাগবে না। তোমাদেরকে যে প্রশ্নগুলো আমি লেখাচ্ছি, এই প্রশ্নগুলো যখন এক একটা অংশ শেষ হয়ে, যেমন সিআরপিসি শেষ হয়ে গেলি সিআরপিসির একটা পিডিএফ আমি করে দিবেন যে এই প্রশ্নগুলো আমি পড়াইছি। ঠিক আছে কিনা? আবার দণ্ডবিধি যখন প্রশ্ন লেখা বানি, দণ্ডবিধি আলাদা একটা পিডিএফ করে দিবেন যে এই প্রশ্নগুলো আমি পড়াইছি, তখন এগুলো একটু প্রিন্ট করে বের করে নিবা। এছাড়া আর কিচ্ছু না। এগুলো পাবা, কথা কয় না ভাই। এত আগে বেশি বুঝলে হবে না। তাহলে 144 ধারা এটা কিন্তু মুখস্থ করতে হবে। প্রশ্ন আসবে এমসিকিউ যে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার শাস্তি কি? তাহলে 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা অভয়দণ্ড, এটা মনে রাখতে হবে। আর 145 ধারায় বলতেছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দেওয়ার পরেও যদি ছত্রভঙ্গ না হয় তার শাস্তি হচ্ছে 2 বছরের কারাদণ্ড। এটা হলো 145 ধারা। 146 ধারায় দাঙ্গার সংজ্ঞা দিয়েছে। এখান থেকে রিটেনে প্রশ্ন আসে বা এমসিকিউ আসে যে রায়ট শব্দের অর্থ, রায়ট মানে হচ্ছে দাঙ্গা। রায়ট, RAIOT, RAIOT, রায়ট। রায়ট শব্দের অর্থ হচ্ছে আপনার দাঙ্গা। আর দাঙ্গার সংজ্ঞা হচ্ছে 146 ধারা। অর্থাৎ বলতেছে 5 বা ততোধিক ব্যক্তি, যারা বেআইনি সমাবেশে অংশগ্রহণ করছে, তারা যদি তাদের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে, এমসিকিউ কি উদ্দেশ্য বাস্তবায়নে বলতেছে, সাধারণ 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 উদ্দেশ্য বাস্তবায়নে, সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কি করে? উগ্রতা প্রদর্শন করে। হ্যালো, বলেন। ভাই বলেন। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি অ্যাড করে দিবেন ভাই, ক্লাসে আছি। আচ্ছা, আমি লিংক দিচ্ছি, ক্লাসে ঢুকতে বলো, হোয়াটসঅ্যাপে নক লাগো। হোয়াটসঅ্যাপে হাই লেখেন, হাই লেখেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এই বেআইনি সমাবেশে যারা অংশগ্রহণ করছে
তারা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কি বলতিছে, বলতিছে যে আপনার এই যদি তারা উগ্রতা প্রদর্শন করে, ভাঙচুর করে, তখন তারা দাঙ্গার সদস্য হিসেবে গণ্য, তখন দাঙ্গা করছে বলে গণ্য হবে। রিটেনে রিটেনে একটা রিটেনে একটা প্রশ্ন আমাদের পদোন্নতি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে যে বেআইনি সমাবেশ থেকে দাঙ্গা বেশি ভয়ঙ্কর, ব্যাখ্যা করো। ঠিক আছে কিনা? বা দাঙ্গায় দাঙ্গায় হচ্ছে আপনার এই টাকার কথা শুনলে মুখে হাসি আসে, তাই আমি সব সময় হাসি ভাই। শোনেন, হয়তো এই যারা অনলাইনে পড়েন, হয়তো আমার সম্পর্কে আপনাদের অনেকের অনেক ধারণা আছে, দূর থেকে যারা যারা দেখেন, যারা বাস্তবে আমার সরাসরি যারা কোনদিন দেখেন নাই, বাস্তবে যারা দেখছেন বা সরাসরি কথা বলছেন আমি কেমন লোক, তারা অনেকে হয়তো জানে। ঠিক আছে কিনা? সত্য বলতে কি মানে, কোনোদিন টাকা পয়সার প্রতি কোনো কাজে আল্লাহর মধ্যে কোনোদিন লোভ করি নাই, কথা বুঝছেন? হয়তো আল্লাহ পাক এই জন্যই অনেক ভালো রাখছে, আর ইনশাল্লাহ কোনো কোনো সমস্যাও নাই। ঠিক আছে কিনা? বিন্দু পরিমাণ কোনো লোভ বলেন, অহংকার বলেন, হিংসা বলেন, এগুলো আমার প্রতি কোনো সময় কাজ করে না। কথা বলেন নাই? টাকার কথা কোনো সময় আমাকে বলবেন না, ঠিক আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সময় এই সব জিনিস কোনোদিন আমার মাথা থেকে মানে মাথায় ঢোকে না, আমি কোনো সময় এগুলো চিন্তাই করি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে বেআইনি সমাবেশ থেকে দাঙ্গা বেশি ভয়ঙ্কর বা ক্ষতিকর, ব্যাখ্যা করো। তখন আপনি লিখবেন যে বেআইনি সমাবেশে ভাঙচুর বা মারামারি নাও হতে পারে। বেআইনি সমাবেশে তাদের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে করে থাকে, কিন্তু বেআইনি সমাবেশের সদস্যরা যখন তাদের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে আপনাকে কি করে, আপনাকে বলা হচ্ছে যে আপনার উগ্রতা প্রদর্শন করে, ভাঙচুর করে, তখন ক্ষয়ক্ষতি হয়, মানুষ মারা যেতে পারে বা খুন হতে পারে। সুতরাং বলা যায় বেআইনি সমাবেশ থেকে দাঙ্গা হাঙ্গামা বা দাঙ্গা বেশি ক্ষতিকর বা ভয়ঙ্কর। ধারা কি দেবেন? ধারা দেবেন ওই 141, 143, 146, 147, এই ধারাগুলো আমরা এখানে ব্যবহার করব। রিটেনে প্রশ্ন আসতে পারে যে বেআইনি সমাবেশ এবং দাঙ্গার মধ্যে পার্থক্য লেখো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোনো গাইড দেখে আপনি পড়তে পারবেন। প্রথমে আপনি বেআইনি সমাবেশের সংজ্ঞা দেবেন, ওই যে 5টা পয়েন্ট, ওটা লেখার দরকার নাই, আপনি লিখবেন যে আইন। আরে পাগল! হ্যালো? আচ্ছা, আপনি জুমে ঢোকেন, জুমে ঢোকেন। আচ্ছা, যেখানে যেখানে আপনাকে বলতেছে যে বেআইনি সমাবেশের সংজ্ঞাটা আপনি সংক্ষেপে ভাবে লিখবেন, যখন পার্থক্য লিখবেন তখন 5টা প্রশ্ন লেখার আপনার দরকার নাই, বুঝছেন? 5টা পয়েন্ট লেখার দরকার নাই, তখন বেসিক্যালি আপনি লিখবেন হচ্ছে যে আইনের পরিপন্থী ভাবে যখন কোনো সমাবেশ পরিচালিত হবে, তখন তাকে আপনাকে হচ্ছে বেআইনি সমাবেশ বলে। আর এখানে হচ্ছে বেআইনি সমাবেশ সদস্যরা যখন তাদের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে তারা উগ্রতা প্রদর্শন করে, তখন তাকে দাঙ্গা বলে। আর এলে একটা পার্থক্য হয়ে গেল। বেআইনি সমাবেশের সংজ্ঞা দেবেন 141, দাঙ্গার সংজ্ঞা দেবেন 146। বেআইনি সমাবেশের শাস্তি দেবেন 143, দাঙ্গার শাস্তি দেবেন 146। বেআইনি সমাবেশে মারাত্মক সজ্জিত হয়ে অংশগ্রহণ করলে শাস্তি 144, মারাত্মক সজ্জিত হয়ে দাঙ্গায় অংশগ্রহণ করলে তার শাস্তি 148। এরপরে লিখবেন বেআইনি সমাবেশে উগ্রতা প্রদর্শন নাও হতে পারে, দাঙ্গায় সাধারণত উগ্রতা প্রদর্শন হয়। বেআইনি সমাবেশে ক্ষয়ক্ষতির পরিমাণ কম, দাঙ্গায় সাধারণত ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। কথা কি বুঝছেন? এই কথা কি বুঝছেন কিনা? আচ্ছা, বুঝলে ভালো। রিটেনের জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কিন্তু এখানেও অনেক ব্যাককল, আমার মতো ব্যাককল আছে অনেকে, যারা এই সহজ প্রশ্ন আসলেও পরীক্ষায় পারবে না। কিন্তু এই প্রশ্নটা খুবই কমন, এই প্রশ্নটা খুবই কমন, আমাদের পদোন্নতি পরীক্ষায় অনেকবার কিন্তু এই প্রশ্ন আসছে। বেআইনি সমাবেশ এবং দাঙ্গার মধ্যে পার্থক্য কি? আর একটা প্রশ্ন আমাদের রিটেন পরীক্ষা আসতে পারে, যে ওই যেটা বললাম যে বেআইনি সমাবেশ থেকে দাঙ্গা বেশি ক্ষতিকর বা মারাত্মক, ব্যাখ্যা করো বা বুঝিয়ে দাও। তখন এরকম প্রশ্ন পদোন্নতি পরীক্ষায় আমাদের আসতে পারে। আর একটা প্রশ্ন আমাদের পদোন্নতি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, 149 ধারা, যে কমন অবজেক্ট অর্থাৎ সাধারণ উদ্দেশ্য কি? সাধারণ উদ্দেশ্যের কথা বলতেছে দণ্ডবিধি আইনের 149 ধারায়, যে কোনো ব্যক্তিকে যখন বেআইনি সমাবেশের অপরাধে অভিযুক্ত করবেন, তখন নিম্নলিখিত বিষয়গুলো আপনাকে প্রমাণ করতে হবে। রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা হ্যান্ডবুক আছে হ্যান্ডবুকটা বাইর করেন, বা যাদের কাছে ভাষ্য আছে ভাষ্য তো বাইর করেন, দেখবেন এখানে লেখা আছে যে এই মনে করে প্রশ্ন আসলো, শ্রীপুর থানার মনে করেন বাজারে কতিপয় ব্যক্তি বা দুষ্কৃতকারী বেআইনি সমাবেশ করলো। ওখান থেকে এসআই মনে করেন যে আপনার আব্দুল সালাম 5জন ব্যক্তিকে বা 10জন ব্যক্তিকে ধরে নিয়ে আসলো। আব্দুল সালাম কোন কোন বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে উক্ত ব্যক্তিরা যে বেআইনি সমাবেশের সদস্য
তা প্রমাণ করবে, লেখো। তখন আপনাকে লিখতে হবে যে আব্দুল সালামকে প্রমাণ করতে হবে 1 নম্বরে এটা একটি বেআইনি সমাবেশ হয়েছিল, আসামি তারা তার সদস্য ছিল, আসামি শুরু থেকে শেষ পর্যন্ত ওখানে যোগদান করেছিল, তিনি সমাবেশ আসামি তার এই সমাবেশের সাধারণ উদ্দেশ্যের কথা জানতো, সমাবেশের কোনো সদস্য ও অপরাধ করেছিল, বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের সময় সে এখানে উপস্থিত ছিল। এরপরে বলতিছে যে আসামি জানিতেন যে উক্ত স্থানে কোনো অপরাধ সংঘটিত হবে। অর্থাৎ এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে শ্রীপুর থানার এএসআই আব্দুল সালামকে বেসিক্যালি অপরাধটা কি করতে হবে, আপনার প্রমাণ করতে হবে। কথা কি বুঝছেন? রিটেনে আপনার এরকম, যারা একটা হ্যান্ডবুকটা বাইর করো ভাই, দেখো বইতে কিন্তু লেখা আছে 149 ধারার মোট 6-7টা পয়েন্ট লেখা আছে যে কোন কোন বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে বেআইনি সমাবেশে অংশগ্রহণকৃত সদস্যদের মানে প্রমাণ করতে হবে তারা অপরাধী। কথা কি বুঝছেন? কোন কোন বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে আপনাকে প্রমাণ করতে হবে তারা কি অপরাধী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি বলতেছি আমরা? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেশন, এটা একেবারে মাথার ভিতরে ঢুকাবেন। কথা বুঝছেন? 149 দ্বারা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা সরাসরি চলে যাব ফৌজদারি কার্যবিধানের 152 ধারা, দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে আঘাত দান করার শাস্তি। দাঙ্গা দমনকালে, দাঙ্গা দমনকালে এই এই আঘাত দান সংশ্লিষ্ট দণ্ডবিধানের কিছু ধারা আছে, এটা লিখে রাখো বইতে। মনে করবো যে আজকে ক্লাসে এটাই শিখছো, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। আঘাত দান, সরকারি কর্মচারী মনে করো যে তার আইনানুগ কাজে তুমি যদি আঘাত দান করো, দাঙ্গা দমনকালে আঘাত দান করলে দণ্ডবিধির 152-তে অপরাধ। সরকারি কর্মচারীকে তুমি যদি আইনানুগ কাজে বাধা প্রদান করো, দণ্ডবিধির 186-তে অপরাধ। এরপরে সরকারি কর্মচারীকে তুমি যদি তার দায়িত্ব পালন করে তুমি যদি সাধারণ আঘাত করো, দণ্ডবিধির 332 অপরাধ। সরকারি কর্মচারীকে তুমি যদি তার দায়িত্ব পালন করে মানে গুরুতর আঘাত করো, সেক্ষেত্রে দণ্ডবিধির 333 অপরাধ। এরপরে সরকারি কর্মচারীকে তুমি যদি অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করো তার দায়িত্ব পালন করার সময়, 353-তে অপরাধ। কথা কি বুঝছেন নাকি বোঝেন না? হ্যাঁ, রিটেনে প্রশ্ন আসবে সরকারি দণ্ডবিধি আইন অনুসারে সরকারি কর্মচারীকে আঘাত বা বাধা প্রদান সংশ্লিষ্ট কি কি শাস্তির বিধান আছে, লেখো। দেখেন, আমরা পুলিশবাদী হয়ে যে মামলাগুলো করি, দেখবেন বেশিরভাগ চার্জশিটে বা এফআইআর এ এই ধারাগুলো কিন্তু এখানে থাকে। কথা বুঝছেন? একে পুলিশ অ্যাসল্ট মামলা বলা হয়, যে পুলিশ অ্যাসল্ট মামলা এইগুলো। পুলিশ অ্যাসল্ট মামলা হচ্ছে 152, 186, 332, 333, 353। ঠিক আছে, একে পুলিশ অ্যাসল্ট মামলা, অর্থাৎ পুলিশবাদী হয়ে এই মামলাগুলো নর্মালি হয়ে থাকে। আবার বলি ভাই, আবার পড়লে বললে মন থাকবে। 152-তে বলতেছে দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে আঘাত বাধা দান করা। হ্যাঁ, দাঙ্গা দমন করে বাধা বা আক্রমণ করা। দাঙ্গা দমনকালে মনে করো বেআইনি সমাবেশ হয়ে গেছে, পুলিশের প্রতি তুমি জল কামান মারছো, পুলিশে তুমি আঘাত করছো, তাহলে 152-তে তুমি অপরাধী। সরকারি কর্মচারীর যে কোনো আইনানুগ কাজে তুমি বাধা দিছো, দণ্ডবিধির 186 ধারায় তুমি অপরাধ করছো। সরকারি কর্মচারীকে তুমি সাধারণ আঘাত করছো তার দায়িত্ব পালন করার সময়, আসামি ধরতে গেছো, তুমি পুলিশে থাপ্পড় মারছো, পুলিশে তুমি ঘুষি মারছো, 332 তুমি অপরাধী। সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালন করার সময় তুমি গুরুতর আঘাত করছো, আসামি ধরতে গেছে বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গেছে, বাড়িতে তার হাত ভাঙ্গি ফেলাইছো, কোপ দিয়ে তার হাত কাটি ফেলাইছো, কোপ দিয়ে মনে করো তুমি তাকে, এক কথায় গুরুতর আঘাত। গুরুতর আঘাত কোনগুলো বন্ধুরা? গুরুতর আঘাত হচ্ছে দণ্ডবিধির 320 ধারায় মোট যে 8 প্রকারের আঘাতের কথা কইছে, ওই 8 প্রকারের আঘাতের যে কোনো একটা আঘাত করলেই সেটা গুরুতর আঘাত হিসেবে গণ্য হবে। ঠিক আছে কিনা? এরপরে দণ্ডবিধি আইনের আপনার ওই যে 353-তে হচ্ছে সরকারি কর্মচারীকে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করার শাস্তি। অন্যায়ভাবে সরকারি কর্মচারীর প্রতি আপনি যখন আঘাত করবেন, সেটা অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করছেন বলেই গণ্য হবে। ঠিক আছে কিনা? তার শাস্তি দণ্ডবিধি 353। অর্থাৎ পুলিশ অ্যাসল্ট কোনগুলো, সেটা হচ্ছে 152, 186, 332, 333, 353। রিটেনে প্রশ্ন আসবে যে পেনাল কোড আইন অনুসারে সরকারি কর্মচারীর বিরুদ্ধে আঘাত সংশ্লিষ্ট কোন কোন শাস্তির বিধান আছে, লেখো। অথবা পুলিশ অ্যাসল্ট মামলা বলতে কি বোঝায়, কোন কোন ক্ষেত্রে পুলিশ অ্যাসল্ট মামলা হয়ে থাকে, তখন এই 152, 186, 332, 333, 353 এই ধারাগুলো আমাদের পদোন্নতি পরীক্ষায় কিন্তু আসে। থাকবে কিসের জন্য? আরো পড়তে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, আমরা এখন চলে যাব দণ্ডবিধি আইনের হচ্ছে আপনার এই 153 এই ধারাটা একটু দেখবেন। এই ধারাটা কিন্তু গুরুত্ব আছে। শ্রেণী সময়ের মধ্যে শত্রুতা বা বিদ্বেষ সৃষ্টি করা, কোনো কথিত লিখিত শব্দাবলী বা দৃশ্য কল্পমূর্তির সাহায্যে আপনি যদি শ্রেণী সময়ের মধ্যে কোনো বিদ্বেষ সৃষ্টি করেন। শ্রেণী মানে কি? ওই যে ক শ্রেণী খ শ্রেণী এটা না, শ্রেণী বলতে এখানে বিভিন্ন জাত কি বোঝায়, যেমন আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, উঁচু বংশ নিচু বংশ, হ্যাঁ,
এটা হচ্ছে শ্রেণী। শ্রেণী বলতে ওই যে 8, 9, 10 এই শ্রেণী না, কিন্তু এখানে শ্রেণী বলতে এখানে জাত বুঝেছে, জাত। যেমন আপনার লেখনী দ্বারা, আপনার কথা দ্বারা, আপনার কাজের দ্বারা আপনি যদি শ্রেণীর মধ্যে আপনি কি বিদ্বেষ সৃষ্টি করছেন, যে হিন্দুরা খারাপ, মুসলমানরা খারাপ, বা হিন্দুরা ভালো মুসলমানরা খারাপ, খ্রিস্টানরা খারাপ, তারা এই 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 ধরনের কাজকর্ম করে, এই ধরনের যদি বিভেদ আপনি আপনার লেখনীর মাধ্যমে সৃষ্টি করেন, আপনি দণ্ডবিধির 153 ক ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। এটা মনে রাখবেন, শ্রেণী সময়ের মধ্যে বিদ্বেষ দণ্ডবিধির ক ধারা 153 ক ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। আচ্ছা, 154 ধারা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা মনে করবেন এই ধারা থেকে পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন এমসিকিউ একটা আসতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। শাস্তি পড়ার দরকার নাই, শাস্তি এত মনে থাকবে, খালি অপরাধ, এটা মনে রাখবেন। 154 ধারায় বলতেছে যে যে স্থানে বেআইনি সমাবেশ সংগঠিত হলো, এই স্থানের মালিকের দায়িত্ব কর্তব্য আছে। সে যদি দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন না করে, এইখানে বলতেছে 154 ধারা মোতাবেক তার এখানে শাস্তি আছে। অর্থাৎ বলতেছে যে বলতেছে যে যে স্থানে বেআইনি সমাবেশ সংগঠিত হবে, এই স্থানের মালিক যদি পূর্বেই পুলিশকে বা আদালতকে বিষয়টা অবগত না করে, তার শাস্তি হচ্ছে 1,000 টাকা জরিমানা। মনে করো আজকে আমার দোকানের সামনে এরকম একটা ঘটনা ঘটবে, আমি জানি, বা আমার 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 আগের থেকে সূত্র ছিল, আমি যদি এই তথ্য যদি আদালতকে অবগত না করি, বা পুলিশকে এই বিষয়টা যদি আমি আগে না জানাই যে এখানে মারামারি হতে পারে, বা এখানে কোনো মানে দাঙ্গা হাঙ্গামা সংগঠিত হতে পারে, আমার একটা দায়িত্ব আছে, তাহলে আমার ভূমির মধ্যে বা আমার এক জুরিসডিকশনের মধ্যে বা আমার একটের সীমার মধ্যে এরকম কোনো অপরাধ বা অফেন্স যখন সংগঠিত হবে, আমি যখন কর্তৃপক্ষকে না জানাবো, আদালতকে বিষয়টা অবগত না করব, সেই ক্ষেত্রে বলতিছে যে ওই ব্যক্তির শাস্তি হচ্ছে 1,000 টাকা জরিমানা, হ্যাঁ, অর্থদণ্ড। তাহলে এখানে তার কিন্তু মানে কোনো কারণ না, ডাইরেক্ট অর্থদণ্ড। প্রশ্ন হতে পারে যে যে স্থানে বেআইনি সমাবেশ সংগঠিত হবে, সেখানকার মালিক যদি বিষয়টি কর্তৃপক্ষকে অবগত না করে পূর্বেই, সেক্ষেত্রে তার শাস্তি নিচের কত টাকা জরিমানা। এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসবে, লিখে রাখো, আসবে শিওর। 1,000 টাকা, 1,000 টাকা জরিমানা। ওই যে গত বছর কইছিলাম যে মারামারির শাস্তি কি, পরীক্ষা আসবে, লিখে রাখো। বলছিলাম না ভাই, যারা পুরো তোমরা জানো না, এটা বলছিলাম যে আসবে। এই আমরা এমসিকিউ পর্যন্ত কমন বাঁধানোর চেষ্টা করি ইনশাল্লাহ। তাহলে মারামারি তো পরে পড়াচ্ছি, তাহলে এই 154 ধারা এটাই বছর ইম্পর্টেন্ট, যে যেখানে বেআইনি সমাবেশ সংগঠিত হবে, সেখানকার মালিক যদি এই বিষয়টা অবগত না করে, তার শাস্তি হচ্ছে 154 ধারায় আপনার এই 1,000 টাকা জরিমানার বিধান কিন্তু এখানে রাখা হয়েছে। আচ্ছা, আমরা চলে যাবো 57 ধারা, বেআইনি সমাবেশে ভাড়াটিয়াদের আশ্রয় দানের শাস্তি। ভাড়াটিয়া, মনে করো শ্রীপুরিতে লোক গেছে, লোক যাইয়ে মনে করো আমলিকের নেতার বাসায় আশ্রয় নিছে, বা বিএনপির নেতার বাসায় মনে করো আশ্রয় নিছে, যে বেটা আশ্রয় দিয়েছে তার শাস্তি হচ্ছে আপনার 57 ধারা, ঠিক আছে কিনা। শ্রীপুরিতে এক ট্রাক লোক গেছে কোথায়, ঢাকায় গেছে, ঢাকায় যাই মনে করো যে ক নামক নেতার বাসায় আশ্রয় নিছে, তাহলে যে নেতা আশ্রয় দিল অর্থাৎ তার শাস্তি 57 ধারা, ঠিক আছে কিনা। অনেক সময় খবরে আমরা দেখি যে টাকার বিনিময়ে লোক পাওয়া যায়, ভাড়ার মাধ্যমে লোক কি করে, আপনার ওই যে 10 টাকা না, 10 টাকা না, সরি, 10 টাকা থেকেও যায় না এখন, 200, 200, 300, 500 টাকায় বা বিরিয়ানির প্যাকেট ধরাই দিলি লোক পাওয়া যাচ্ছে। 155 এগুলো দরকার নাই ভাই, কথা কেন না। 157 ধারা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বেআইনি সমাবেশে যে সকল ব্যক্তি ভাড়াটিয়াদের আশ্রয় দেবে, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে ব্যক্তি ভাড়াটিয়াদের আশ্রয় দিচ্ছে তার শাস্তি 57 ধারা। শোনো, এই এই ধারাগুলো মুখস্থ করতে হবে, এটা সুস্থি মুখস্থ করবা এটার। যেমন প্রশ্ন আসবে বেআইনি সমাবেশ কাকে বলে, দাঙ্গায় বেআইনি সমাবেশ পার্থক্য লেখো। আর 2 মার্কের একটা প্রশ্ন ঢুকাই দিল, ক নামক ব্যক্তি বেআইনি সমাবেশে ভাড়াটিয়াদের আশ্রয় দিল, অপরাধ কি। তাহলে অপরাধ হচ্ছে 57 ধারায়, এটা হচ্ছে অপরাধ করছে বলে গণ্য হবে। একটা সিঙ্গাড়া, এক ডোক কেক, এডি লোক পাওয়া যায়। আচ্ছা, কথা কেন না। 158 ধারায় বলতিছে যে কোনো বেআইনি সমাবেশে দাঙ্গায় অংশগ্রহণ করে ভাড়াটিয়া হওয়ার শাস্তি। ভাড়াটিয়া, তাহলে যে ব্যক্তি আশ্রয় দিয়েছে তার শাস্তি 57, কিন্তু যে ব্যক্তি ভাড়াটিয়া হইছে, হ্যাঁ, মনে করো আমার ডাকিয়ে নিয়ে গেছে, আমার ডাকিয়ে নিয়ে গেছে মিটিং এ যাবা, তাহলে আমি যে গেছি, আমি ভাড়াটিয়া হইছি, আমার শাস্তি 158। কথা ক্লিয়ার। প্রশ্ন আসলো যে আলামিন বেআইনি সমাবেশে ভাড়াটিয়া হয়ে ঢাকায় রহিমের বাসায় আশ্রয় নিল, কার কি অপরাধ লেখো। 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন আসতে পারে না। তাহলে আমি আমি যে ভাড়াটিয়া হয়ে গেছি, আমার শাস্তি 158, আর আমি যাইয়ে যে ওই রহিমের বাড়িতে আশ্রয় নিছি, ঠিক আছে কিনা, তাহলে ওই যে ব্যক্তি আশ্রয় দিয়েছে তার শাস্তি হচ্ছে আপনার 157। এভাবে ছোট ছোট প্রশ্ন আমাদেরকে, শাস্তি কি এটা মুখস্থ করার দরকার না, ছোট ছোট প্রশ্ন আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আমরা এখন চলে যাবো মারামারি। মারামারি প্রশ্নটা এবছর রিটেনে পরীক্ষায় আসবে, কনস্টেবলদের আসবে, এসআইদের ইনশাল্লাহ হয়তো আসবে না। মারামারি, এটা ভালো করে জানতে হবে, এটা কিন্তু রিটেনে পরীক্ষায় আসবে। মারামারি এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাফ্রে, AFFRAY। অ্যাফ্রে শব্দের অর্থ হচ্ছে মারামারি, AFFRAY। অ্যাফ্রে শব্দের অর্থ মারামারি। মারামারি থেকে প্রশ্ন আসবে কেমবালা, প্রশ্ন আসবে মারামারি কাকে বলে।
মারামারির বৈশিষ্ট্য লেখো, মারামারির উপাদান লেখো, মারামারির অনুষঙ্গ লেখো, কোন কোন বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে মারামারির অপরাধে একজন ব্যক্তিকে অভিযুক্ত করা যাবে, অথবা মারামারির অপরাধে অভিযুক্ত করতে গেলে প্রমাণতব্য বিষয়গুলো লেখো। এরকম হিজিবিজি করে প্রশ্ন আপনাকে সাজাবে, কিন্তু প্রশ্ন বুঝতে হবে যে প্রশ্নটা আইসি ক্যাম্বালা। আমি সবসময় বলি যে ভাই, সূচি পড়ে কোনো লাভ নাই, তোমাকে বুঝতে হবে প্রশ্ন কিভাবে আসবে। এই কথা কি বুঝছেন নাকি বোঝেন না? অনেকে মোটামুটি ভালো লাগছে না ক্লাস ভাই? তাহলে বাদ দিয়ে দেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না দেরি আছে, শোনেন। তাহলে মারামারি জিনিসটা কি বন্ধুরা? বলতিছে যে দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করলে তখন তাকে মারামারি করছে বলে কথা। মারামারির এমসিকিউ উপাদান মানে সদস্য কতজন? দুই বা ততোধিক। সর্বনিম্ন কয়জন? দুইজন। তার বেশিও আপনার হতে পারে। কি করতে পারে? ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করে। কোথায় করে? প্রকাশ্য স্থানে করে। সেই ক্ষেত্রে তারা মারামারি করছে বলে গণ্য। তাহলে রিটেনে এমসিকিউ হতে পারে, এফরে শব্দটি নিচের কোনটির সাথে সম্পৃক্ত? মারামারির সাথে সম্পৃক্ত। মারামারির সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? দুইজন। সদস্য সংখ্যা কতজন? দুই বা ততোধিক। মারামারি কোথায় হয়? প্রকাশ্য স্থানে হয়। কিভাবে করে? ঝগড়া করে। কি নষ্ট করে? গণশান্তি ভঙ্গ করে। তারা কি করছে বলে গণ্য হবে? মারামারি করছে বলে গণ্য হবে। এখন রুমের ভিতর কি মারামারি হয় না? রুমের ভিতর কিন্তু মারামারি হয় না। অর্থাৎ মারামারি হতে হবে প্রকাশ্য স্থানে, এবং এরা ঝগড়া করে, এরা হচ্ছে কি গণশান্তি ভঙ্গ করতে, তখন তারা মারামারি করছে বলেই গণ্য হওয়া ভয় করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কথা বুঝছেন? এখন যদি রিটেনে প্রশ্ন আসে যে মারামারির উপাদান লেখো, তখন কি লিখবেন? এক নম্বরে লিখবেন মারামারির প্রথম উপাদান হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি হতে হবে। দুই নম্বর উপাদান হচ্ছে প্রকাশ্যে ঝগড়া করতে হবে। তিন নম্বরে হচ্ছে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করতে হবে, তখন তারা মারামারি করছে বলে গণ্য হবে। প্রশ্ন হলো, সাইফুল এবং রবিউল প্রকাশ্যের স্থানে মারামারি করলো, হ্যাঁ, তাহলে এখানে তারা যে মারামারি করছে অথবা তাদেরকে শাস্তির আওতায় আনতে গেলে কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে হচ্ছে যে তারা সদস্য সংখ্যা দুই বা অধিক ছিল, তারা প্রকাশ্য স্থানে মারামারি করেছে, মারামারি করে তারা গণশান্তি ভঙ্গ করছে। এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে মারামারির অপরাধে একজন ব্যক্তিকে অভিযুক্ত করা যাবে। আর মারামারির শাস্তি কি, এটা মুখস্থ করতে হবে, ডাইরেক্ট খাড়া মুখস্থ। মারামারির শাস্তি দণ্ডবিধির 60 ধারায় বলতিছে যে 1 মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। অনেকের কাছে হতে পারে যে 1 মাস কারাদণ্ড এড়ে মনে হয় বিনাশ্রম, মানে বিনাশ্রম মানে ফেটিক করা লাগবে না, খালি যে খাবেন আর ঘুমাবেন কারাগারে যায় না। মারামারির শাস্তি যে কোনো প্রকারের কারণ হতে পারে, অর্থাৎ সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে, এবং 100 টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ডের বিধান। এমসিকিউ আসবে, মারামারির শাস্তি কি, সশ্রম নাকি বিনাশ্রম? সশ্রম মনে রাখবা, এই মনে রাখবেন, সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। কত মাসের কারাদণ্ড? জোরে বলেন। 1 মাসের কারাদণ্ড। কত টাকা অর্থদণ্ড? 100 টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডের বিধান কিন্তু এখানে রাখা হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রশ্ন শেষ। আগামীকাল আমরা ঘুষ পড়াবো, ঘুষ। এবং আগামীকাল ক্লাস সবাই থাকবেন আপনারা। আগামীকালকে হচ্ছে আমরা কার্যবিধির একেবারে 1 থেকে 565 পর্যন্ত আমরা 1000 এমসিকিউ রিভিশন দেবো, ঠিক আছে? আর কালকে তো আবার দণ্ডবিধির ওটাও পড়াবানি, কালকে ক্লাস আছে রাত 8টায় ইনশাল্লাহ, ঠিক আছে? এখন আর কথা বলবো না, অনেক কথা হয়েছে। ওসি স্যার সবাই ডাকছে, আমরা ক্লাসে যাবো, ওই স্যার থানায় যাবো, ঠিক আছে? ভালো থাকেন সবাই। সাইফুল, এই রেকর্ডটা দিয়ে দিও, সবাইকে রেকর্ডটা দিয়ে দিও, হ্যাঁ? Recording stopped. প্রতিদিন ক্লাস ভাল লাগে না? কালকে বিশ্রাম দেবো? না কালকে ক্লাস নেই, কালকে ক্লাস নেই দেখি। আচ্ছা, না দিলে পরে জানাবানি, ক্লাস হবে আর কি, ঠিক আছে?